সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক পরীর গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1407তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান মাহমুদ হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর এক পরিমুখর বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল সুন্দরবন দেখতে গিয়ে পরীর সাথে প্রেম। এরপর যা ঘটেছিল তা সত্যি বিশ্বাস করা অবিশ্বাস্য। আমার মনে হয় হাজারো মানুষের সাথে পরীর কোনো রিলেশন হলেও এমন ঘটনা ঘটে না যেটা মাহমুদের সাথে ঘটেছিল, যে কিনা নিজেই নিজেকে পরীর কাছে সঁপে দিয়েছিল। এরপর যা ঘটেছে তা শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানী ঢাকার ছেলে মাহমুদ হোসেনের জীবনের ভয়ঙ্কর রকম পরিমুখর ভৌতিক বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে মাহমুদ ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাহমুদ হাসান, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সরকারি প্রশাসনিক উপরস্থ কর্মকর্তা। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি অনেক আদর আয়েসে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার দাদা দাদি আছে, রয়েছে আমার কাকা ফুফি, কিন্তু তারা আমাদের সাথে থাকে না। আমাদের এখান থেকে আমাদের বাসা থেকে আমার আব্বার অফিসটা বেশ কাছে হওয়ার কারণে আমার বাবা এখানেই একটা বাড়ি নির্মাণ করে এবং সেই বাড়িতে আমি, ভাই আর মা বাবা মিলে খুব ভালোভাবেই থাকতে শুরু করি। আমার জীবনটা 8-10টা মানুষের মতো স্বাভাবিক জীবন ছিল না। ছোটোবেলা থেকেই প্রচুর প্রতিকূলতার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি যখন মোটামুটি বড় হই, বেশিরভাগ ক্ষেত্রে আমি আমাদের ঘরটাকে একটা ভৌতিক ভারী মনে করতাম। মনে হতো এটা যেন একটা ভুতুড়ে বিলা। কেন ভুতুড়ে বিলা আপনাকে বলি। প্রথম কারণ হচ্ছে আমাদের বাড়িতে প্রতি সপ্তাহে কোনো না কোনো এক কবিরাজ বা তান্ত্রিক আনা হতো। প্রতি সপ্তাহে উনি আসতো। উনি এসে পুরো বাড়ি ঝাড়ফুঁক করতো, আমার বড় ভাইয়াকে ঝাড়ফুঁক করতো এবং এভাবে উনি চলে যেত। এছাড়া যে দৃশ্যটা আমি সবচেয়ে বেশি চোখে দেখতাম, আমাদের ঘরের বিভিন্ন কোণার ভিতরে অনেক 3টা-4টা করে তাবিজ বেঁধে রাখা হয়েছিল। এরকম একটা অবস্থা, ওখানে গরুর হাড্ডি, ওখানে গরুর চামড়া, এখানে তাবিজ, ওখানে ময়ূরের পাখন, এটা ওইটা এমনভাবে রাখা হয়েছে যে এই বাড়িটা দেখলে যে কারোই মনে হবে যে এটা কোনো স্বাভাবিক বাড়ি নয়। আমাদের বাড়িতে আমি জন্মের পর থেকে কোনো পার্টি হতে দেখিনি, বড় কোনো অনুষ্ঠান হতে দেখিনি, বা আমাদের বাড়িতে বাইরের কোনো মেহমান এসে এক রাত থাকে এমন দৃশ্যও কখনো আমার চোখে পড়েনি। তার বড় কারণ হচ্ছে বাইরের মেহমানরা আমাদের ঘরে আসতে ভয় পায়। আমাদের ঘরে রাত যাপন করাকে তারা মনে করে যে মৃত্যুর কোলে ঢুলে পড়া। এই জন্য মেহমান যদিও কোনো দিন আসতো, তবে এসে দিনে দিনে আমাদের বাড়ি ত্যাগ করতো। আমার হাতে পায়ে সবসময় তাবিজ থাকতো, আর আমি আমার বড় ভাইয়াকেও দেখতাম আমার মা সবসময় তাবিজ পরিয়ে রাখতো। বড় ভাইয়া ছোটোবেলা থেকেই একটু প্রতিবন্ধী টাইপের ছিল, স্বাভাবিক সুস্থ কোনো মানুষ ছিল না, একটু প্রতিবন্ধী ভাব ছিল। ভাইয়া আর আমি একই স্কুলে পড়াশোনা করতাম। ভাইয়া আমার বয়সে প্রায় 4 বছরের বড় হবে। আমি তখন সবেমাত্র ক্লাস 6-এ ভর্তি হই। ওই স্কুলেই আমার ভাইয়া ক্লাস 10-এ পড়তো ওই সময়টাতে, এসএসসি পরীক্ষা দিবে ওই রকম মুহূর্তে। তো ভাইয়া যখন এসএসসি পরীক্ষা দিবে, ভাইয়ার পড়াশোনার চাপ একটু বেশি, যার কারণে ভাইয়া প্রতিদিন রাত জেগে পড়তো। ভাইয়া যখন রাত জেগে পড়তো, আমারও তখন ইচ্ছা করতো যে আমিও আমার ভাইয়ের সাথে রাত জেগে পড়াশোনা করব। ছোটোবেলা থেকে হয় না যে ভাইয়া যেটা করে আমিও করব। এভাবে আমিও ভাইয়ের সাথে তাল মিলিয়ে রাতের বেলায় পড়তে বসতাম। তো ভাইয়া আর আমি একসাথেই পড়তাম। ছোট মানুষ ছিলাম, তো ভাইয়ার সাথে তাল মিলিয়েছি ঠিক আছে, কিন্তু ঘুম তো আর এটা মানে না, চোখের পাতায় তো ঘুম চলে আসে। একটা পর্যায়ে ভাইয়া পড়তেছে আমি কি করলাম, সাইডে ঘুমিয়ে পড়ছি। আমি যে ঘুমিয়ে পড়েছি এর কোনো স্মৃতি কিন্তু আমার মনে নাই, পড়তে পড়তে বইয়ের মধ্যে ঘুমিয়ে পড়ছি। এখন ঘুমিয়ে পড়ার পরে মধ্যরাত সম্ভবত, তখন হঠাৎ দেখতেছি মস মস শব্দ শোনা যাচ্ছে। এরকম শব্দটা শুনে আমার হঠাৎ চোখটা ছুটে গেল, ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠেই দেখি আমার ভাইয়া কি জানি খাচ্ছে মচমচ করে।
তো খাইতেছে দেখা আমি বললাম ভাইয়া কী খাও, আমার একটু দাও। আমার বলে না তোর দেবো না, তুই ঘুমা। আমি বললাম দেখো আমার একটু দাও, আমি একটু খাই, আমাকে দাও। দিচ্ছে না। তো যখন দিচ্ছে না আমি তখন বললাম যেহেতু দিচ্ছ না আমি আম্মাকে গিয়ে বলে দিব তুমি কি জানি চুরি করে ফ্রিজ থেকে খাইছো, তুমি ফ্রিজ খুলে ফ্রিজ থেকে চুরি করে কি জানি খাইছো, আমি আম্মারে বলে দিব। তো এই বলে আমি যখন আম্মাকে ডাকার জন্য যাচ্ছিলাম এমন সময় ভাই আমার হাত চেপে ধরছে, বলছে তোরা মারবো কিন্তু। আমার ভাইয়ের নাম ছিল মামুন। আমি বললাম মামুন ভাই আমারে ছাড়ো, আমি আম্মারে বলে দিব। তারপর বলে যে তোরে আমি দিতে পারি, একটা শর্ত আছে। আমি বললাম শর্ত? তা কিসের শর্ত? উনি বলল শর্ত হচ্ছে এইটা যে তুই কখনোই কাউরে বলতে পারবি না যে আমি তোকে দিয়েছি বা আমি তোকে খাইয়েছি, এই কথাটা তুই কখনো কাউকে বলতে পারবি না, যদি বলিস তাহলে কিন্তু দিব না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যা আমি কাউরেই বলবো না। তো ভাইয়া তখন করলো কি মিষ্টি, মানে অনেকগুলো মিষ্টির একটা প্যাকেট নিল, নিয়ে আমাকে বললো নে খা। তো আমি ধারণা যেটা করছি যে মিষ্টিটা সম্ভবত ফ্রিজে ছিল এবং ফ্রিজ থেকে ভাইয়া এনে খাইছে। তা আমি 2 পিস মিষ্টি খাইছি, আমার আবার মিষ্টি খুব একটা পছন্দ না। তো আমি আর খাইলাম না। না খাওয়ার পরে ভাইয়া বললো ঠিক আছে তুই ঘুমায় যা। তো ভাইয়া রুমে আমি খাটের মধ্যে ঘুমায় গেছি। পরের দিন আমার একটু জ্বর আসছে, মানে আমার পেট খারাপ হয়ে গেছে, আমার জ্বর আসছে, আমি আর স্কুলে গেলাম না। ভাইয়া ওই দিন স্কুলে গেছে। তো পরের দিন দুপুরের পরে ভাত খাওয়ার পরে আমি মারে বলি মা আমার 2টা মিষ্টি দাও। মা আমারে বলি মিষ্টি? মিষ্টি কই পাইলি? আমি বললাম মিষ্টি আছে ঘরে ফ্রিজে, তুমি দেখো, আমার 2 পিস মিষ্টি দাও। মা বলে ধুরু বোকা, আমাদের ঘরে মিষ্টি আসবে কোত্থেকে, আমাদের ঘরে কোনো মিষ্টি নাই তো। আমি বললাম কালকে মামুন ভাইয়া রাতে মিষ্টি খাইছে, আমারও 2 পিস দিছে, আবার 1 প্যাকেট মিষ্টি পুরো ছিল, কে তুমি বলছো ঘরে মিষ্টি নেই? আমার মা বলে তুই পাগল হয়েছিস, ঘরের মধ্যে কোনো মিষ্টি নেই। তো আমি তখন পুরো ঘর খুঁজলাম, ফ্রিজ খুঁজলাম, আসলেই বাসায় কোনো মিষ্টি পাইলাম না। তখন মনে মনে চিন্তা করতেছি তাহলে ভাইয়া যে খাইলো কোত্থেকে খাইলো, আর এতগুলো মিষ্টি তো একটা মানুষের পক্ষে একা খাওয়া সম্ভব না, ভাইয়া এই সবগুলো মিষ্টি কেমন করে খাইলো? এরকম অনেক প্রশ্নই তখন মনের মধ্যে উদয় হচ্ছিল, কিন্তু ভাইয়ারা আর কোনো কিছু বললাম না। ভাইয়া যখন স্কুল থেকে আসছে, 2 ভাইয়া তখন রাতের বেলায় আবারও পড়তে বসছে। তো ওই দিন ভাইয়া আমারে বলতেছে যে মাহমুদ তুই চলে যা, তুই পড়তে হবে না, তুই চলে যা। আমি বলছি যে না আমি যাবো না, আমি এ করে থাকবো, আমি তোমার সাথে থাকবো। বারবার বলার পরেও আমি তখন যাচ্ছি না। না যাওয়ার পরে ভাইয়া আর আমি তখন একই সাথে ঘরের মধ্যে বসে আছি, ভাইয়া পড়তেছে আমি বসে আছি। এই করতে করতে ওই দিনের মতোই, মানে গতকালকে রাতের মতোই আমি আবারও টেবিলের মধ্যে ঘুমিয়ে পড়ছি। টেবিলের মধ্যে ঘুমিয়ে পড়ার পরে আমি শুনতেছি, মানে আমার আবার ঘুমটা খুব পাতলা ছিল, মানে একটু শব্দ হলে ঘুম ভেঙে যেত। ছোটোবেলা আম্মা যখন আমাকে যেখানে ঘুম পাড়াইতো দরজা জানালা খুব শক্ত করে আটকাই দিত, বাইরে একটা রিক্সার বেলের শব্দ কিন্তু আমার ঘুম ভেঙে যেত। তো হলো কি আমি শোয়ার পরে আমি শুনতেছি ভাইয়া জানি কার সাথে কথা বলতেছে, ফিসির 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 করে কার সাথে কথা বলতেছে। কথা বলতেছে দেখে হঠাৎ আমার চোখটা খুলে গেছে। চোখ খুলে আমি তখন মানে বসে গেছি। আমি ভাবছিলাম হয়তো মা আসছে। পরে ভাইয়া আবার পড়তেছে। আমি বললাম ভাইয়া মা কই? বলে মা মারে পাইলি কই? আমি বললাম তো তুমি যে তখন কথা বললা কার সাথে কথা বললা? ভাইয়া আমারে বলে তুই কি ঘুমে স্বপ্নে দেখেছিস? এই তুই ঘুমাতো। আবারও ধমক মারলো। আমি ভাবলাম হয়তো অন্য কিছু, আমি আবার শুয়ে পড়ছি। একটু পরেই ঘুম আসতেছে না, কিন্তু এমনি শুয়ে আছে। তখন আমি খাটে গিয়ে ঘুমাইছি। খাটে গিয়ে ঘুমানোর পরে চোখটা বন্ধ করে আসি। হঠাৎ হলো কি আমার নাকের মধ্যে এমন ধরনের এক সুগন্ধি আসছে ভাই, এরকম ঘ্রাণ আমি আমার জীবনেও পাইনি। মানে এত মিষ্টি একটা ঘ্রাণ নাকে আসছে। নাকে ঘ্রাণটা আসা মাত্রই আমি চোখটা খুলে ফেললাম। চোখটা খুলে আমি বসে গেছি খাটের মধ্যে। বসে আমি দেখি কি আমি যে চেয়ারে বসেছিলাম ওই চেয়ারে একটা মেয়ে বসে আছে, যার চেহারা এত সুন্দর বলার মতো না, চুলগুলো ছাড়া একেবারেই ফর্সা, মনে হয় যেন তার মুখের মধ্যে লাইট ফিটিং করা, লাইটের আলো পড়তেছে তার মুখ থেকে। আমি তখন তাকায় আছি, অনেকক্ষণ ধরে তাকায় থাকি, ওখানে বসে বসে তাকায় আছি। তাকায় থেকে আমি বললাম ভাইয়া কে এটা? এই ভাইয়া কে এটা বলাতে হঠাৎ করে মেয়েটার আবার দেখি না, মানে জায়গার মধ্যে নাই। ভাইয়া তখন আইসে আমার খুবভাবে মারছে, এমন মারা মারছে বলার মতো না। আমি তখন কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে যাব। ভাইয়া আমারে জড়াই ধরছে, ধরে বলতেছে তুই কিন্তু আম্মারে বলিস না, তুই জোরে দেখছিস আম্মারে কিন্তু বলিস না। আমি বললাম আচ্ছা ঠিক আছে আম্মারে বলবো না, তা তুমি আমারে ছাড়ো। এই ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করতে করতে তখন আম্মা চলে আসছে। আম্মা আসার পর আম্মা বলে কিরে তোরা রাতের বেলা এরকম মারামারি করতেছিস কেন? মাহমুদ কী হইছে? আমি বললাম কিছু না, আমি তোমার সাথে ঘুমাবো, আমি এখানে ঘুমাবো না। আমার ভাইয়া বলতেছে আরে না ও আমার সাথেই ঘুমাবে, মা তুমি যাও তো। আমি তখন মারে বলতেছি না মা তুমি যেও না, আমি তোমার সাথে যাব, আমার এখানে ভয় লাগে, আমি এখানে ঘুমাইতে পারবো না। মা আমাকে বলতেছে আরে ঘুমা না একটু, তোর ভাইয়া যেহেতু বলতেছে ওর এখানে একা একা পড়তেছে, তুই ঘুমা। আমি বললাম না আমি ঘুমাবো না। এবার ভাইয়া আমারে বলতেছে দেখ আমার ভয় লাগে, তো ওরে আপনি নিয়েন না মা, ওরে যদি নেন আমি কিন্তু ঘুমাই যাব।
তো আমার মাইয়া মানে মা মনে করছে ভাইয়া পড়ে একা একা পড়তে ভয় পাচ্ছে, তা আমি যদি রুমে থাকি তাহলে ভাইয়া পড়বে। তা আম্মা বললো মামুদ তুই থাক, তুই যাইস না। আম্মা তখন চলে গেছে। আমার কিন্তু সত্যি তখন ভয় লাগতেছিল। ছোট মানুষ, 6-এ পড়ি, এত তো আর ছোটো না। ভয় লাগতেছে, আমি রাতে ঘুমাইতে পারতেছি না। প্রায় সকাল পর্যন্ত আমি বসে আছি। ভাইয়া পড়া শেষ করে এসে শুয়ে গেছে, বাট আমি বসে আছি। সকালের পরে আমার ভাইয়া আজকে স্কুলে যাবে, আমি আজকেও স্কুলে যাব না, মানে আমি শোয়া থেকে উঠতে পারি না। আম্মা আমারে বলে তোর কী হয়েছে রে, তোরা ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে, তুই স্কুলে যাবি না কেন? আমি স্কুলে যাই না, আমি কিন্তু শুয়ে আছি। কম্বলটারে মুড়ি দিয়া একদম ঘুম দিছি। 11টা বাজে, আমার খুব জ্বর আসছে। আমি কিন্তু রাতে খুব ভয় পাইছিলাম এবং ভয় থেকে আমার জ্বরটা আসছে। জ্বর আসার পরে আমার আম্মা তখন কী করলো, আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার ওষুধ দিল, আমি আসার পরে এবার হলো কি, আম্মা বলতেছে ওই দিন মানে এরপরের রাতে আমরা বলতেছে মামুদ যা মামুনের রুমে ঘুমা। আমি বলছি না মা, আমি ভাইয়ের রুমে ঘুমাবো না। আমার ভাইয়া এসে বলতেছে আয় মামুদ আয়, ভাইয়ের সাথে ঘুমাবে আয়। আমি মারে বলতেছি না গো মা, আমি ভাইয়ের সাথে ঘুমাবো না, আমার ভয় লাগে। আমার আম্মা বলে আরে ভয় লাগার কী আছে, এত ভয় লাগার কী আছে, যা তো তোর ভাইয়ের সাথে ঘুমা। আমি বলছি না, আমি ভাইয়ের সাথে ঘুমাবো না। এরপর থেকে আমি আর কোনোদিনও ভাইয়ের সাথে ঘুমাইতাম না। এভাবে 2 দিন 3 দিন কেটে গেছে। ভাইয়ের সাথে খুব বেশি একটা কথাও বলি না, ভয় পাইছিলাম, বেশি একটা কথাও বলি না। এরপরে ভাইয়াকে দেখলে আমি আগের মতো দুষ্টমিও করি না, এবং আমি জানি একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছি। মানে কেমন জানি একটা অন্যরকম চিন্তা ভাবনা আমার মাথায় কাজ করতেছে, একটু কেমন কেমন জানি হয়ে গেছে, মানে আগের মতো স্বাভাবিক জীবনে নাই। তো এই জিনিসটা আমার আম্মা বুঝতে পারছে যে আমি মানসিকভাবে অনেকটা ডিপ্রেশনে চলে যাচ্ছি, কোনো একটা বিষয় নিয়ে আমি খুব বেশি চিন্তিত। আম্মু বুঝতে পারার পরে আম্মু অনেকদিন আমার জিজ্ঞেস করছে যে মাহমুদ তোর কী হয়েছে, আম্মুর কাছে বলতো, তুই কী সমস্যা, তুই কেন এরকম গম্ভীর হয়ে থাকিস? ওই সময় তো আপনার মোবাইল ফোন গেমস এগুলো ছিল না। আমরা বেশিরভাগ হচ্ছে আমাদের বাসায় একটা সাদা কালো টিভি ছিল, ওই টিভিটাই দেখতাম। তখন রঙিন টিভিও ওভাবে অ্যাভেলেবেল হয়নি। তো আমার আম্মা বলতেছে যে মাহমুদ কী হয়েছে, আম্মুর কাছে বলতো বাবা, তুই কেন এরকম টেনশন করতেছিস? কেমন যেন তোরে দেখলে মনে হয় তুই ভীষণভাবে চিন্তিত, কী হয়েছে আম্মুর কাছে বল। আমি বললাম না মা, আমার কিছুই হয়নি, আমার ভালো লাগে না। এরকম করে অনেক দিন পরে একদিন হলো কি, আমার আব্বা আম্মা রাতের বেলায় কোনো একটা পার্টিতে যাবে। তো ঘরে হচ্ছে গিয়ে থাকবে শুধু মাহমুদ ভাইয়া। তা আব্বা আম্মা যাওয়ার সময় আমারে বলতেছে যে মাহমুদ যেহেতু ঘরে থাকবে শুধু মামুন ভাইয়া। তা আব্বা আম্মা বলতেছে মামুন যেহেতু ঘরে একা থাকবে, একটা কাজ কর মাহমুদ, তুই থেকে যা, ও তো একা থাকতে ভয় পাবে, তুই এখানে থাক। আমি তখন আম্মারে বলতেছি না মা, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। মা আমারে জোর করে রাখার চেষ্টা করতেছে, কিন্তু আমি থাকবোই না। আমি আম্মার সাথে ঝগড়া ঝাঁটি মারামারি, মানে কী যে একটা অবস্থা করি তা বলে বোঝানো যাবে না। মানে খুব খারাপ অবস্থা করে আম্মুর সাথে ঝগড়াঝাটি করতে করতে আম্মার অবস্থা খারাপ করে ফেলি। আম্মা খুব রেগে যায় যে তুই এরকম করতেছিস কেন। রাগারাগি করে আম্মুর সাথে লাফালাফি করে আমি ওখান থেকে চলে যাব, আমি থাকবো না। মানে আমার কথা হচ্ছে আমি এই জায়গায় থাকবো না। এরপরে আব্বু আম্মু তখন আমাকে গাড়ি দিয়ে নিয়ে চলে যাচ্ছে, পার্টিতে নিয়ে যাবে। মানে মামুন ভাইয়া বলছে উনি একাই থাকতে পারবে। মারে বলতেছে ও যেহেতু এরকমই করে, ওরে নিয়ে জানতো, আমি একাই থাকবো। পরে মামুন ভাই একাই ঘরে রইল, আমি আর মা তখন ঘরে করে মানে গাড়ি দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে আমি মারে বললাম মা, তুই যে মানে মামুন ভাইয়ের একা ঘরে রেখে আসছো, এটা কিন্তু ভুল করছো। আমার আম্মা বলে কেন ভুল করবো, কেন কী হয়েছে? আমি বললাম মামুন ভাইয়ের কিন্তু নিয়ে যাবে। গাড়ির মধ্যে বসে বলতেছে। আমার আম্মা বলে এটা কি বলিস, তোর ভাইয়ারে কে নিয়ে যাবে? আমি বলি ভাইয়ের সাথে একটা জিনিস আছে। এইটা বলাতেই না আমার আম্মা মুহূর্তের মধ্যে ড্রাইভারে বলতেছে এই গাড়িটা একটু সাইড করেন তো। আমার আব্বা বলতেছে এত রাতের বেলায় গাড়ি সাইড করা যাবে না, গাড়ি আস্তে আস্তে চালাচ্ছে, তোমরা কথা বলো। আব্বা সামনের সিটে, ফ্রন্ট সিটে ড্রাইভারের সাথে বসেছে, আমি আম্মুর সাথে পিছনের সিটে। আম্মু আমারে বলতেছে যে মাহমুদ আমি কয়েকদিন ধরে খেয়াল করতেছি তুই তোর ভাইয়ের সাথে আগের মতো কথা বলিস না, দুষ্টামি করিস না, ওর রুমে যাস না, ওর সাথে থাকিস না, একসাথে স্কুলেও যাস না, কি হয়েছে আমারে বলতো একটু, আম্মু একটু শুনি। আমি তখন আম্মুরে বলি না, চুপচাপ। ভাই যে মানা করছে, আম্মু আমারে বলতেছে মাহমুদ বল। আমি বললাম আম্মু ভাইয়া কিন্তু আমার বলতে মানা করছে। বলে আচ্ছা ঠিক আছে, তুই আমার কাছে বল, আমি তোর ভাইয়ারে বলবো না। আমি বললাম সত্যি বলবো না তো? যদি বলো ভাইয়া কিন্তু আমার মারবে। মা বলে না আমি তোর ভাইয়ারে বলবো না, তুই আমাকে বল। আমি বললাম মা জানো এরকম ঘটনা, মানে এই 2 দিনের ঘটনা আমি আম্মুর কাছে বিশ্লেষণ করলাম। শুনেই আম্মু সাথে সাথে করলো কি, আব্বুরে বলতেছে আমরা পার্টিতে যাব না, তুমি গাড়ি ঘোরাও। আমার আব্বা বলতেছে আমরা ওদেরকে বলে দিয়েছি যাব, এখানে এটা কী ধরনের কথা? আম্মা বলতেছে তোমার কি পার্টি বেশি না তোমার ছেলে বেশি? এইটা বলার পর আব্বু তখন ড্রাইভারে বলতেছে যে ঠিক আছে গাড়ি ঘোরাও। এবার খেয়াল করেন গাড়িটা ঘুরে ফেলছে, গাড়িটা ঘুরাইয়া মানে আমি আপনাকে কীভাবে বিশ্বাস করাবো, বা আদৌ কেউ এটা বিশ্বাস করতে চায় না, শুধু আমি আমার মা বাবা ছাড়া এটা মনে হয় কাউকে বিশ্বাস করানো যাবে না।
আমরা কিন্তু আমাদের যে মানে ঘরের দরজাটা, এটা লকটা কিন্তু আমার বাইরে থেকে লাগাই গেছিলাম, বাইরে থেকে দরজাটা লাগানো। তো এরপরে আমরা এসে কিন্তু আম্মা লক খুলে মানে গেটের লকটা খুলে তারপরে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে দেখতেছে ভাইয়া নাই, ভাইয়া নাই, ভাইয়া নাই। আম্মা তো তখন মানে পাগলের মতো হয়ে গেছে, আরে কি ও কই গেল। মানে আমরা পুরোটা বাসা তন্ন তন্ন করে খুঁজছি, বাসার ছাদে গিয়ে খুঁজছি, নিচে দারোয়ান ছিল, দারোয়ানের পর্যন্ত জিজ্ঞেস করলাম যে ভাইয়া বের হয়েছে কিনা। এই বাসায় আরও অনেকগুলো ফ্যামিলি থাকে, তো আমাদের ভাড়াটি আর কি, ওনাদেরকেও জিজ্ঞেস করলাম, মানে যারা যারা প্রত্যেকে জিজ্ঞেস করলাম, সবাই বলতেছে না না ভাইয়া তো কেউ দেখে না, দারোয়ানও দেখে না, দারোয়ান গেটেই ছিল। দারোয়ান বলতেছিল আমি তো গেটের মধ্যেই আছি, আপনি এটা কী বলতেছেন, মামুন যদি বাইরে যাইতো তাহলে কি আমি দেখতাম না? না, ও বাইরে যায়নি। অনেকক্ষণ পর্যন্ত ওখানে তখন খোঁজাখুঁজি হইতেছে। আম্মু তখন, আব্বু যেহেতু পড়াশোনায় কাজ করে, আব্বু তখন মোটামুটি মানে থানায় ইনফর্ম করে দিছে। এর কিছুক্ষণ পরে হঠাৎ করে ভাইয়া ঘরে আসছে, উদাহ মানে মনে হয় যেন আসমান থেকে পড়ছে এমন একটা অবস্থা। হঠাৎ করে ভাইয়া ঘরে ঢুকছে, ঢুকার পরে আম্মা ভাইয়েরা জড়াই ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে, মানে চিৎকার করে কান্না করতে শুরু করছে, তুই কই গেছিলি, কি হয়েছে? ভাইয়া বলে আমার ঘুম আসতেছিল না, আমি একটু মাঠের দিকে হেঁটে আসছি, মানে আমাদের বাসার সামনে একটা মাঠ আছে। তো ভাইয়া বলতেছে আমি একটু মাঠের দিকে হেঁটে আসতে গেছিলাম। কেন, কী হয়েছে, তোমরা এমন করতেছো কেন? আমার আম্মা বলতেছে তুই গেলি কোন দিক দিয়া? ভাইয়া বলতেছে আমি গেট দিয়ে গেছি, গেট খুলে গেছি। আমার আম্মা বলে গেট আমি বাইরে থেকে লক করে গেছি, আমি বাইরে থেকে গেট লক করছি এবং গেটের লক খুলে আমি ভিতরে ঢুকছি। আমার আম্মা ভাইয়া বলতেছে আম্মু তুমি মনে হয় পাগল হয়ে গেছো, তুমি যদি গেট লক করেই যাবা তাহলে আমি গেট মানে বাসা থেকে বের হইলাম কেমনে? আর আমি বাসা থেকে বের হয়ে আমি কীভাবে ঘরে ঢুকলাম? মুহূর্তে আব্বু বলতেছে আমার আম্মুকে মনে হয় তোমার একটু মানসিক সমস্যা হচ্ছে, তুমি সম্ভবত ভুলে গেছো। আচ্ছা ঠিক আছে বাদ দাও, এখন আমরা রাতে ঝগড়া না করে আমরা সকালে এটা নিয়ে আলোচনা করবো, চল আমরা ঘুমিয়ে যাই। আমি তো আর ভাইয়ের সাথে ঘুমাবো না। আমি তখন কী করলাম, এত ভয় পাইছি, আমি আমার আব্বা আম্মার সাথে ঘুমাইছি রাতের বেলায়। আমার আবার আম্মু সারা রাত আমার সাথে কথা বলছে ভাইয়ের বিষয় নিয়ে। তো আব্বু আম্মু তখন পুরোপুরি শিওর হয়ে গেছে যে ভাইয়ের সাথে কিছু একটা আছে। সকালবেলা ভাইয়া তখন স্কুলে চলে যাবে, আম্মু বলতেছে তুই আজকে স্কুলে যাইস না, বাসায় থাক। ভাইয়া বলতেছে রাগারাগি করতেছে না, আমি স্কুলে যাব। একটা বার যে আম্মু ভাইয়েরা ঘরের মধ্যে দরজা আটকায় রাখছে যে বাইরে যেতে দিবে না। সকালবেলা ভোরে আমার আম্মু তখন আমাকে নিয়ে দারোয়ানের কাছে গেল, জিয়া বলে কালকে রাতে কি আপনি গেটে পাহারা দিছিলেন? উনি বলে হ্যাঁ, আমি সারা রাতে গেটে ছিলাম, আমি গেট খুলছি, আমি গেট লাগাইছি। আম্মু বলে যখন আমরা আসছিলাম তখন আপনি গেট খুলে দিয়েছেন না? বলে হ্যাঁ। তা আম্মু বলে এরপর আপনি গেট লাগাইছিলেন? উনি বলে হ্যাঁ, আমি এরপরে গেট লাগিয়ে এখানেই বসেছিলাম। বলে আমার ছেলে মামুন যখন আসছে তখন আপনি গেট খুলছেন? উনি বলে মামুন কই, মামুন তো আসে নাই। বলে রাতের বেলায় মামুন আমরা ঘরে মানে বাসায় প্রবেশ করার পরে প্রায় আধা ঘন্টা পরে মামুন আসে নাই। দারোয়ান বলতেছে না, উনি আসে নাই। আমার আম্মু তখন করলো কি, বাসায় গিয়ে আব্বুর বিষয়টা জানাইলো। আব্বু তখন আমার আম্মুরে বলে তোমার ছেলে মনে হয় সিগারেট টিগারেট খাইতে গেছে, তো এদিক দিয়ে গেলে তো দারোয়ান আমাদেরকে বলে দিবে, যার জন্য মনে হয় দেওয়ালের উপর দিয়া লাফায়ে চলে গেছে। মানে আব্বু সবসময় একটা অন্যরকম যুক্তি দাঁড় করাবে। আজও একটা অন্য যুক্তি মানে আব্বু দাঁড় করাই দিল। আমার মা তখন আব্বুরে বলতেছে যে না, তুমি যেটা বলতেছো আমার কাছে এটা মনে হচ্ছে না, আমার কাছে আমার এই হচ্ছে মাহমুদের কথা শুনে মনে হচ্ছে যে সত্যি মামুনের সাথে এটা মনে হয় পুনরায় আবারও এসেছে। তুমি একটা কাজ করো, আজকে যেহেতু মামুনকে আমি ঘরে আটকায় রাখছি, তুমি গিয়ে কবিরাজের খবর দিয়ে আনো। আমার আব্বা বলতেছে আজকে আমার অফিসে বড্ড কাজ আছে। আমার আম্মা বলে যে না, তোমার অফিসে যাইতে হবে না, তুমি যাও। জোর করে আব্বাকে তখন পাঠাইলো। আব্বা তখন দিনে 2টা বাজে কবিরাজ নিয়ে আসছে। কবিরাজ নিয়ে আমাদের ঘরের মধ্যে ঢুকা মাত্রই ভাইয়া রুমের ভিতরে চিৎকার করতে শুরু করছে, আমারই ছেড়ে দে, আমি বেরোবো, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো, এই ওরে কেন আনছিস, ওরে বাইর কর। মানে কবিরাজটা আসার পরে আমার তখন কবিরাজরে বলতেছে কি হচ্ছে। কবিরাজ তখন হাসি দিয়ে বলে আপনি টেনশন করবেন না, আমি আছি, এটা আপনার ছেলের উপরে ভর করেছে এবং অনেক দিন ধরে এটা আপনার ছেলের সাথে আছে। আপনাদের ঘরে যে বন্দনা দিয়েছিলেন এটা নষ্ট হয়ে গেছে, ঘরের তাবিজ যে করেছিলেন পাওয়ার নষ্ট হয়ে গেছে এবং এরপর থেকে এটা আপনার ছেলের সাথে সাথে আছে, এখন আপনার ছেলের এখনও আছে, আমি ওরা আটকাই ফেলছি, ও যাইতে পারবে না, আপনারা একটু অপেক্ষা করেন, দরজা খোলেন। আমার আম্মা বলে ভিতর থেকে কিন্তু ভাইয়া মনে সব ভেঙে ফেলতেছে, মানে আমি আপনাকে বলি প্রচুর ভাঙার শব্দ শোনা আছে, মানে মনে হয় ভিতরে কিচ্ছু নাই, সব ভেঙে ফেলতেছে। আমার আম্মু তখন কবিরাজরা বলতেছে যে কী ব্যাপার, ও এরকম করতেছে কেন, ও তো মনে হয় সব ভেঙে ফেলতেছে ভিতরে। আমার কবিরাজ তখন বলে যে কিচ্ছু হচ্ছে না, ঘরে কোনো কিছু ভাঙতেছে না, ও কিছুই ভাঙে না, আপনাদেরকে যা শব্দ শোনাচ্ছে ভয় দেখাচ্ছে, একটা কাজ করেন আপনি দরজা খুলেন, আমি ব্যবস্থা করতেছি। আম্মা বলে না না, আমি দরজা খুলবো না, ও তো দরজা খুলে এসলে আমাদেরকে মারবে, ওর সাথে তো জিন আছে। কবিরাজ বলতেছে জিন না, এটা একটা মেয়ে পরি, আপনি খোলেন, আমি কথা বলতেছি। পরে আমার আম্মা তখন খুলছে, খোলার পরে
আমার ভাই তখন থেকে চুপচাপ বসে আছে খাটের উপরে। দেখেন এতক্ষণ মনে হয়েছে যে পুরা ঘরের সমস্ত ফার্নিচার ভেঙে ফেলছে, এমন একটা অবস্থা। কিন্তু ভিতরে ঢুকে দেখি যেটা সেটাই আছে, একটা কিছু নষ্ট হয় নাই। কবিরাজ ভিতরে ঢুকলো, ঢুকার পরে আমার ভাইয়ের চোখের দিকে তাকালো, তাকায় বলতেছে যে কেন আসছি সেখানে। ভাইয়া কবিরাজ দিকে তাকায় বলে, ওরে আমার ভাল লাগে। একটা মানে নাকে বাজায় বাজে অন্যরকম একটা কণ্ঠে বলতেছে। কবিরাজ বলে, তারা তোরে এত অনুরোধ করলো, তোর সব ইচ্ছা পূরণ করলো, তুই যা যা ডিমেন্ড করলি তোর সব ডিমেন্ড পূরণ করে তোরে বিদায় করলো, তুই চলে গেলি। এরপরে আজকে এত বছর পরে তুই আবার কেন ছেলেটার উপরে আসলি? ছেলেটার সামনে পরীক্ষা, ও পড়াশোনা করতেছে, তুই শুধু শুধু ছেলেটারে কেন বিরক্ত করতেছিস? ওই তখন বলতেছে, ওরে আমি নিয়ে যাব, ও পড়াশোনা করলে কী হয়েছে, পড়াশোনা করতে হবে না, আমি ওকে নিয়ে যাবো, আমি ওকে বিয়ে করবো, আমি সাথে সংসার করবো, আমি ওর সাথে থাকবো। কবিরাজ বলে, দেখ আমি এর আগে চাইলে তোকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তোর বাবার একটা অনুরোধের কারণে আমি তোকে ছেড়ে দিয়েছি। তোর বাবা একজন ভালো মানুষ, ধার্মিক মানুষ, নামাজ কালাম পড়ে, উনি একটা ভালো জিন, ওনার কোনো খারাপই নাই, কোনো ব্যাড রেকর্ড নাই। কিন্তু তার যে মেয়েগুলো তোরা হয়েছিস, প্রত্যেকটা মেয়ে খারাপ হয়েছিস, প্রত্যেকটা মেয়ে খারাপ হয়েছিস, তোরা একটাও ভালো হস নাই। তুই যা করতেছিস তার রীতিমতো খুব অন্যায় করতেছিস। তুই যা চাইছিস তোর সব কিছুই তোরা দিয়েছে, কোনো কিছুই তো তোর অপূর্ণ রাখে নাই। এরপরও তুই কেন আবার এই ছেলেটার উপরে ভর করলি, কেন করলি? এরপরও এটা বলতেছে, মামুনের বাবা খুব খারাপ, মামুনের বাবা এইটা করছে ওইটা করছে, মানে যত বাজে কথা বলতেছে আব্বুর সম্বন্ধে এগুলো বলতেছে। তো মুহূর্তের মধ্যে তখন কবিরাজ আমার ভাইরে বলতেছে, এই চুপ কর, ওদের পার্সোনাল বিষয় তোরা এখানে কেউ বলতে বলে নাই, এখন তুই কি যাবি না ওইটা বল। বলতেছে, না আমি যাব না। কবিরাজ বলে, তুই না গেলে তো আমি তোকে এখানে মেরে ফেলবো। বলে, মেরে ফেললে মেরে ফেলেন, একসাথে মরে যাবো। আপনি আমার মারবেন আর আমি মামুনকে মেরে ফেলাবো, মামুনও মরে যাবে, আমি মরে যাব, আমরা একসাথে উপরে গিয়ে ভালো থাকবো। উপরে তো আর মানে জিন আর মানুষের কোনো ভাগাভাগি নেই, এই তো একই। কবিরাজ তখন বলতেছে যে দেখ এটা ভালো করতেছিস না, এটা খুব অন্যায় করতেছিস, এটা চরম লেভেলের তোর অন্যায় হইতেছে, তুই চলে যা। ওইটা বলে যাবে না। কবিরাজ তখন কি করলো, আমার ভাইয়াকে ড্রয়িং রুমে এসে বসাইলো, মানে ড্রয়িং রুমে বসাইছে। বসানোর পরে কবিরাজ তখন তার তন্ত্রমন্ত্র পড়তে শুরু করলো, এবং ভাইয়া তখন নিতে পারতেছিল না, খুব খারাপ অবস্থা হয়ে গেছে, মানে বারবার জ্ঞান হারায় ফেলতেছে। তো একটা পর্যায়ে কবিরাজ আমার আম্মাকে বলতেছে, দেখেন আমি ওর উপরে যদি প্রয়োগ করি, কারণ এটা ওর ভিতরে খুব কঠিনভাবে ঢুকে গেছে, এটা ওর ভিতর থেকে বের করতে হলে আপনার ছেলে লাইফ রিস্ক হয়ে যেতে পারে, আপনার ছেলে মারাও যেতে পারে। কবিরাজ তখন আমার মা তখন বললো, না 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 দরকার নাই, আমার ছেলে এভাবেই বেঁচে থাকুক, আমার ছেলে মরে যাবে এইটা আমি চাই না। কবিরাজ বলে, তাহলে আপনি আমাকে মাফ করে দেন, আমি চলে যাই, দেখেন আপনার অন্য কোনো ব্যবস্থা করতে পারেন কি না। এরপরে হলো কি, তখন কবিরাজ চলে গেছে, ভাইয়াকে তখন ঘরের মধ্যে শিকল দিয়ে বাইতা রাখছি। কিন্তু ভাইয়া কী করতো জানেন, আব্বার যত কুকীর্তি আছে, মানে আব্বা তো প্রশাসনে গিয়ে কাজ করতো, যত খারাপ কাজ করছে 1 টাকা ঘুষ নিলে এটাও বলে দিতেছে আম্মুর কাছে, মেয়ে কেলেঙ্কারি ছিল আমার আব্বুর, এগুলোও বলে দিতেছে। মানে এমন একটা অবস্থা যে কোনো মানুষকে দেখলে ভাইয়া তার অতীত বলে দিতে পারে, মানে আমারও দেখলে বলে দে তুই এটা করে আসছিস, মানে এরকম একটা ঘটনা। 3 দিন 4 দিন কেটে গেল, ভাইকে ঘরের মধ্যে আটকায় রাখছে। হয়তো আজানের সময় এটা একটু চলে যায়, আবার আজান শেষ সাথে সাথে চলে আসে, মানে এরকম একটা অবস্থা। আজানটা দিলে আম্মু তখন ভাইয়ের একটু পানি টানি খাওয়াইতে পারে, আবার আজান মানে শেষ হইলে এটা আবার ভাইয়ের উপরে এসে ভর করে। আম্মা তখন খুব কান্নাকাটি করতেছে, ফ্যামিলির মানে সবাই তখন খুব খারাপ অবস্থা। এই তখন হলো কি, আমার দাদা দাদি আসছে, ভাইয়ার এই ঘটনার পরে দাদা দাদি আসছে। দাদি আইসা মানে দাদি 2 দিন ছিল, তাইকে আমার আম্মারে বলতেছে, আচ্ছা মামুনের মা তুমি কি পাগল হইছ, কবিরাজ ওর কাছ থেকে এটা বিদায় করবো, ও মারা যাবে কেন? আচ্ছা এখানে একটা কথা আমি রেখে গেছি, আমার ভাইকে কিন্তু ইতিমধ্যে প্রায় 20 থেকে 25টা কবিরাজ দেখানো হয়ে গেছে। প্রতিদিন আমার আব্বু 3টা 4টা করে কবিরাজ আনতেছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, কিন্তু কবিরাজগুলো এসেই মানে অপারগতা স্বীকার করে, ওরা পারবে না। আমার আব্বু বলে, দেখেন আমি প্রশাসনে কাজ করি, যদি না পারেন আমার 1 টাকা নিয়ে যাবেন, আমাকে 1 লাখ টাকা ফিরিয়ে দিতে হবে। ভয় দেখানোর পরে তখন কবিরাজরা বলে, না আমাদের দ্বারা সম্ভব না, আমরা পারবো না, তখন তারা চলে যায়। আমার দাদি তখন আমার আম্মুরে বলতেছে যে, মামুনের মা তুমি কি বলতেছো, একটা কবিরাজ সে বুঝি তার কাছ থেকে সরাইতে পারো, কবিরাজ নিয়ে আসো, মানে ওই যে প্রথমে যে কবিরাজটা আনছিল ওইটাকে। তো সকালবেলা কবিরাজকে তখন ফোন দাও, মানে আমার আব্বু তখন গেছে, যাওয়ার পরে কবিরাজ আসে নাই, বলছে মাগরিবের পরে আসবে, উনি ব্যস্ত। মাগরিবের পরে কবিরাজ তখন আমাদের ঘরে আসছে, আর কবিরাজ ঘরে আসলেই ভাইয়ার পাগলামি বেড়ে যায়, ভাইয়ার চিৎকার চেঁচামেচি পাগলামি অতি মাত্রায় বেড়ে যায়, তখন আর ভাইয়াকে ঠিক রাখা যায় না। ভাই যে তখন কি করে তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, এমন একটা পাগলামি ভাইয়া করে। কবিরাজ আসছে, আসার পরে মাগরিবের পরে
শুক্রবার ছিল ওই দিনটাতে, শুক্রবার ছিল আমার মনে আছে। মাগরিবের পরে তখন কবিরাজ আসছে। আসার পরে কবিরাজ এসে সোফার মধ্যে বসছে, আমার দাদি তখন কবিরাজের সাথে কথা বলে। তো কথা বলতে বলতে আমার দাদি তখন কবিরাজরে নিয়ে ভিতরে ঢুকছে, একটা রুমের ভিতরে ঢুকছে। ঢুইকা অনেকক্ষণ ধরে কী জানি কথা বলছে। বলার পরে কবিরাজ তখন আসছে, আমার দাদিও আসছে। আসার পরে আমার দাদি বলতেছে, মানে আমার দাদি তখন আমার মারে বলতেছে যে মামনের মা তুমি অনুমতি দাও। কবিরাজের দিকে আমার আম্মা তখন তাকে কান্না করতেছে, কান্না করে বলতেছে যে আমি কিসের অনুমতি দিব। আমার দাদি বলে কবিরাজ যেভাবে বলে সেভাবে তুমি অনুমতি দাও, অনুমতি দিলে কবিরাজ তার কার্যক্রম শুরু করবে। দেখো তোমার ছেলে এভাবে বেঁচে থাকার থেকেও মরে যাওয়াই ভালো। একটা ছেলে এভাবে কতদিন বেঁচে থাকবে, ও তো নিজেই মরে যাচ্ছে। আর কবিরাজ বলতেছে ইনশাল্লাহ কিছু হবে না, তোমরা দোয়া রাখো, হবে না কিছু। আমার আম্মা তখন বলতেছে, কবিরাজের পায়ে ধরে বলতেছে যাতে আমার ছেলেটার কিছু না হয়, আমি আপনার কাছে অনুরোধ করে বলতেছি আমার ছেলেটা যাতে বেঁচে থাকে, আমার ছেলেটারে মরতে দিয়েন না। কবিরাজ বলে না সমস্যা নাই, আপনি বসেন, তবে রিস্ক আছে। আমার দাদি যখন সমর্থন করলো, দাদা যখন সমর্থন করলো, আমার মা তখন রাজি হলো। রাজি হওয়ার পরে আমাদের বেডরুমের মধ্যে, যে বেডরুমে থাকতাম ওইটার মধ্যে ভাইকে তখন বসানো হলো। হলুদ আনলো, তারপরে মেহেদি আনলো, এরপরে আরও অনেকগুলো জিনিস প্রয়োজন ছিল, এগুলো সবই কবিরাজ ম্যানেজ করে তার লোক দ্বারা আনলো। আনার পরে ভাইকে নিয়ে বসছে। আপনার তখন রাত 8টা বাজে, মানে 8টা কি 8:30টার দিকে বসছে। শীতকাল ছিল ওই সময়টাতে, আপনার এশার নামাজ পড়ে তারপরে বসছে। 8:30 বা 9টা এরকমই হবে। ওই টাইমে বসছে। বসার পরে কবিরাজ তখন তার কার্যক্রম চালাইতেছে ভাইয়ের উপরে, এবং এরকম করতে করতে রাত্র প্রায় 3টে বেজে গেছে, 2টা কি 3টা। সবাই তখন সজাগ, আমরা কেউ ঘুমাচ্ছি না, সবাই ঘরের মধ্যে বসে আছি। 2টা কি 3টা যখন বাজছে তখনই আমার ভাইয়া, মানে ভাইয়ের সাথে যে পরিটা সেটা কান্না শুরু করছে কবিরাজের কাছে, আমাদেরকে মাইরেন না, আমি আপনার পায়ে ধরে বলে আমাদেরকে মাইরেন না, আমরা বাঁচতে চাই, আমি মামুনকে নিয়ে বাঁচতে চাই, আপনি আমাকে মাইরেন না। কবিরাজ তখনও বলে যে তুই ছেড়ে চলে যা, যদি ছেড়ে চলে যাস তাহলে বেঁচে যাবি, আর যদি ছেড়ে না যাস আমি তোকে এই রাতে, মানে রাত 3টা মানে আমি তোকে মেরে ফেলবো, তোকে আমি বাঁচায় রাখবো না। এরকম করে কথাবার্তা হইতে হইতে একটা পর্যায়ে কবিরাজ তখন তার থেকে, মানে ব্যাগ থেকে একটা প্লাস্টিকের ছুরি বের করছে। ছুরিটা প্লাস্টিকের ছিল, যেটা আমরা দেখেছি, প্লাস্টিকের একটা ছুরি। এটা ছুরিটা এনেই মানে রাত 3টা 3:30 বাজে, ফজরের আগে ভাইয়ার মানে মাথার মধ্যে এইভাবে চাইপা ধরছে। ধৈর্যে ভাইয়ারে শোয়াই ফেলছে। একটা গরু যেমন জবাই দেওয়া হয়, গরু জবাইয়ের মতো করে ভাইয়ার গলার মধ্যে উনি প্লাস্টিকের ছুরিটা চালাই দিল, ঘুরেইতে আছে। গড়গড় গড়গড় গড়গড়, মানে গরু জবাই করলে যেরকম, মানে গরুর রক্ত যেরকম করে বের হলে যেরকম একটা শব্দ হয় না কোরবানের সময় আমরা যে শব্দগুলো পাইতাম, সেম কোরবানের মতো ঘটঘট 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 করতেছে, মানে মনে হইতেছে মানে জবাই দিতেছে। মুহূর্তের মধ্যে ভাইয়ার মুখ থেকে তখন রক্ত বেরিতে শুরু হয়েছে, মানে ভাইয়ার মুখ থেকে রক্ত বাড়িতে আছে। আর ভাইয়ার মুখ থেকে রক্ত বাড়িতে আসে দেখা ভাইয়া তখন করলো কি, মানে আমার আম্মা তখন চিৎকার দিয়ে দিচ্ছে। আম্মা চিৎকার দিয়ে কবিরাজরে ধাক্কা দিয়ে ফালাইছে। এটাই ভুল হয়েছে, মানে আম্মা যদি কবিরাজরে ধাক্কা দিয়ে না ফালাইতো তাহলে কিন্তু পরীটা মারা যাইতো, ভাইয়া বেঁচে যাইত। আম্মা কবিরাজরে ধাক্কা দিয়ে ফালাই দেওয়াতেই কবিরাজ তার মন্ত্র থেকে দূরে সরে গেছে। মুহূর্তের মধ্যে ভাইয়া লাফ দিয়ে উঠে একটা হাসি দিছে, হাসি দিয়ে যাইয়েই মাথাটা দেওয়ালের ভিতরে 3টা 4টা বাড়ি দিছে। কেউ তখন আর ধরে রাখতে পারিনি, আমরা ফ্যামিলির কেউ ভাইরে ধরে রাখতে পারিনি। ভাইয়া যাইয়ে মাথাটা 3টা 4টা দেওয়ালের মধ্যে বাড়ি দিয়েই দিছে দৌড়, এবং দৌড় দিয়েই ডিরেক্টলি আমাদের বাসার ছাদে, এবং বাসার ছাদে গিয়ে ভাইয়া ছাদ থেকে লাফ দিয়ে দিছে। ছাদ থেকে ভাইয়া লাফ দিছে। লাফ দেওয়ার পরে কবিরা যেখানেই শুয়ে আছে চিৎকার পড়ে গেছে। আমাদের বিল্ডিংয়ের যত মানুষ আছে সবাই বাইরে গেছে, সবাই বাইরে। ভাইয়া একদম নিচে পড়ে, মানে ভাইয়ার মানে নিচে যে লোহার অ্যাঙ্গেল ছিল এগুলো ভাইয়ার শরীরের বিভিন্ন জায়গায় ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে ওখান থেকে ভাইয়াকে তখন নামায় আনছে। আনার পরে আব্বা তখন মানে পুলিশ কল করে ওরা আসে। কবিরাজ তখন ওখানেই বসে আছে। কবিরাজ বলে যদি আপনি আমাকে অ্যারেস্ট করাই দেন দিতে পারেন, কিন্তু আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে ঘটনা এরকম হবে, আমি এরপরেও বাঁচাইতে পারতাম, কিন্তু মানে উনি যদি আমাকে ধাক্কা দিয়ে ফালাই না দেয়, ধাক্কা দিয়ে ফালাই দেওয়া তো আমার হাত থেকে মানে পরিটা ছুটে গেছে, আর পরিটা ছুটে গিয়ে ছেলেটারে মেরে ফেলছে। আমার আম্মা তো আর জানে না। পরে পুলিশ কবিরাজকে ধরে নিয়ে গেল, ভাইয়া মারা গেল। আমাদের পুরো পরিবারটা তখন কান্নার টোলে ভেঙে পড়লো। আমরা সবাই তখন কান্না করতেছিলাম। একটা পর্যায়ে আমরা ভাইয়ার পরের দিন ভাইয়ার লাশ দাফনের ব্যবস্থা করি। বিকেল 4টা বাজে আমার ভাইয়ার দাফন হয়, এবং আমার ভাইয়ার দাফনে প্রচুর পরিমাণের মানুষ আসে, মানে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসে, মানে অনেক দূর দূরান্ত থেকে ভাইয়ার
ভাইয়াকে মাটি দেওয়ার জন্য মানুষজন আসে। আমার ভাইয়া খুব ভালো ছিল, সবার সাথে খুব ফ্রেন্ডলি ছিল, ভাইয়ার অনেক ফ্রেন্ড ছিল, ভাইয়া ভালো ক্রিকেট খেলতো, অনেক ভালো ক্রিকেটার ছিল, যার জন্য দেখা যায় অনেক ছেলেরা দূর দূরান্ত থেকে আমার ভাইয়াকে দেখার জন্য আসে। তো ভাইয়া মারা গেল, ভাইয়া মারা যাওয়ার পরে ওই সময় আমি পড়াশোনা বন্ধ করে দিই। ভাইয়া যখন মারা গেছে মানে একরকম পড়াশোনা আর করি না, মানে আম্মা তখন আমাকে নিয়ে খুব ভয়ে থাকতো, আমাকে স্কুলে যাইতে দিত না। এভাবে 3 মাস কেটে গেল। 3 মাস পর্যন্ত ওই কবিরাজ কিন্তু জেলেই ছিল। 3 মাস পরে এই 3 মাসে অনেক দিন কবিরাজের বউ, কবিরাজের মেয়ে, ছেলে ওরা বারবার আমাদের বাসায় আসতো। আমার আব্বাকে বলতো, আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে মাপ চাই, আমার মানে হাজব্যান্ডকে ছেড়ে দেন। ছেলে বলতো আমার বাবাকে ছেড়ে দেন। তো এরকম অনেক দিন কান্নাকাটি করতে করতে একদিন আমার আম্মা আমার আব্বুরে বলতেছে যে তুমি যে কবিরাজটার জেলে ঢুকাই দিলা এবং কবিরাজটার জেলে আটকায় রাখলা, কবিরাজের তো কোনো দোষ নাই। উনি তো প্রথম দিন আইসা উনি বলিয়েছে উনি পারবে না, আমার ছেলে মারা যেতে পারে, উনি চলে গেছে। এরপরে তোমার মা কবিরাজরে কেমনে কেমনে বলে রাজি করাইছে। তো এখন তো এটা কবিরাজের দোষ নাই, তুমি তারা কেন আটকায় রাখছো? তারা আটকায় রাখো না, আমার ছেলের আত্মায় কষ্ট পাচ্ছে, তাকে ছেড়ে দাও। আমার আব্বা বলে এখন এটা মামলা হয়ে গেছে, এটা ছাড়া যাবে না। আমার আম্মা তখন বলে মামলা কিসের, তুমি ছাড়ো। আমার আম্মা তখন লয়ারের মাধ্যমে এই কবিরাজকে নিয়ে লড়ে, লয়ারের মাধ্যমে কবিরাজকে নিয়ে লড়ে এবং এরপর আম্মা 1.5 বছরের মানে 1.5 মাসের মাথায় কবিরাজকে জেল থেকে বেকসুর খালাস করে মানে মামলা উঠে এনে। মামলার বাদী ছিল আমার আব্বা, এরপর আম্মা এটা লয়ারের মাধ্যমে নিষ্পত্তি করে। তো এরপরে আমার আব্বা তখন মানে কবিরাজ তখন জেল থেকে বেরোয় যাওয়ার পরে উনি পুরো কবিরাজি ছেড়ে দেয়, মানে উনি আর কখনো কবিরাজি করবে না। আমার আম্মা ওনাকে বলে কবিরাজি, উনি বলে আমি আর কখনো কবিরাজি করবো না, উনি ছেড়ে দিয়ে উনি অন্য কাজে চলে যায়। এরপরে যেটা হইলো তখন আমি মোটামুটি বড় হচ্ছি, এরকম করেই আমার দিন আর রাতগুলো কাটতেছে, অনেকগুলো দিন কেটে গেল। এরপরে আমাদের এক খালাম্মারে বিয়ে দিছে, মানে আমার এক খালারে বিয়ে দিছি যশোর ফুলবাড়িয়া, ওইখানে আমার খালাম্মারে বিয়ে দিছি। এবং বিয়ে দেওয়ার পরে ওইখানে আমার খালার বাড়ির পাশে আবার হিন্দু মন্দির আছে, অনেক বড় একটা মন্দির। তো সেখানে কালী পূজার সময় আমি তখন খালাম্মার বাড়িতে আমি আব্বা আম্মা তখন বেড়াইতে গেছিলাম। এইটা ভাইয়া মারা যাওয়ার প্রায় আপনার অনেক বছর পরে, 6-7 বছর পরে, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। এবং ওই বয়সটা পর্যন্ত কিন্তু আব্বা আম্মা সবসময় আমাকে গার্ডে রাখতো, আমার কখনো চোখের আড়ালে যাইতে দিত না। আমি বাসা থেকে 2 মিনিটের জন্য কোথাও গেছে, আমার বাপ মা ধরেন পাগল হয়ে গেছে, কই গেছে আর খুঁজে বাই কর, মানে আমি কোথায় যাচ্ছি তারা 24 ঘন্টা আমাকে নজরে রাখতো, এভাবে আমাকে পাহারা দিয়ে বড় করতো। তো এইভাবে খালামার বাড়িতে যাওয়ার পরে রাতের বেলায় তো ধরেন সবাই একটু আটাবাজি করে, বাইরে ঘোরাফেরা করে, একটু দুষ্টামি করে। খালামার বাড়িতে যাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে একটু বাইরে একটু আড্ডা মারবো। আমার আম্মা তখন আমাকে দিচ্ছে না, যে এই মাহমুদ বাইরে যাবি না, বাইরে যাইস না, খুবভাবে আম্মু তখন আমাকে মানে গার্ডে রাখতেছে। তো আমি তখন আম্মুরে বললাম যে আমি খালামার বাড়িতে আসছি একটু বেড়ানোর জন্য, আমি একটু যদি বাইরে হাঁটাহাঁটি করি, তো তুমি এরকম করতেছো কেন? ঢাকাতে থাকলেও তো তুমি আমার বাসা থেকে বেরোতে দাও না, আমার সাথে এরকমটা কেন করো? আমার এটা ভালো লাগে না, আমি মানে করবো। তো এই কথার পরে আমি তখন এই মন্দিরে যাওয়ার পরে তো কালী মন্দির ছিল, এটা খালাম্মার বাড়ির পাশেই। ওখানে যাওয়ার পরে আমার খালাম্মাদের বাড়ির আরও কয়েকটা ছেলে, আমার থেকেও বড় ছোট ওই কয়েকটা ছেলে মিলে গেলাম। তো কালী মন্দিরে যাওয়ার পরে একটা মেয়ে আমি দেখলাম, মন্দিরের পাশে একটা মেয়ে আমি দেখলাম। মেয়েটা খুব সুন্দর ছিল, মানে যেমন লম্বা তেমনই ফর্সা। এবং আমার জীবনে প্রথম এই একটা মেয়েকে দেখে আমার ভালো লাগছে। আমি ঢাকা শহরে বড় হয়েছি, এত বছর ঢাকা শহরে ছিলাম, কিন্তু কখনো কোনো মেয়ে দেখে আমার এতটা ভালো লাগে নাই। ওই মেয়েটা দেখে আমার যতটা ভালো লাগছে, মেয়েটারে দেখার পরে দেন আমি তখন খালামার বাসা চলে আসলাম। তো আমার একটা খালাতো ভাই আছে ছোট, আমার বয়সের ছোট, প্রায় 2 বছরের ছোট। ওরে আমি তখন বললাম, রে মন্দিরের পাশে যে লাল পোশাক পরিত মেয়েটা ছিল অমুক জায়গায় চেয়ারের মধ্যে বসেছিল, মেয়েটা কেমন, মেয়েটা কি, ওই কি হিন্দু না মুসলিম? কারণ ওই মন্দিরে হিন্দু মুসলিম সব মানুষরাই আসতো। আমার খালাতো ভাই আমারে বলতেছে যে ভাইয়া কি বলেন, আমি তো কোনো মেয়ে দেখি নাই। আমি বললাম আরে মন্দিরের পিছনে এখানে যে একটা চেয়ারের মধ্যে গাছের নিচে একটা মেয়ে বসেছিল। ও বলে আমি এই চেয়ারটা খালি দেখছি, আমি চেয়ারের মধ্যে কাউকে বসে থাকতে দেখি নাই। আমি বলি ধুর বেটা, তুই দেখা হচ্ছে নেই। ওর সাথে তখন তর্কাতর্কি করলাম, করার একদিন পরে খালা হঠাৎ সিদ্ধান্ত নিল, তারা ওই সময় কিন্তু আবার আপনার সিজন যাচ্ছে, মানে সুন্দরবনের সিজন যাচ্ছে। তো যেহেতু যশোর খুলনা কাছাকাছি, ওইখানে বাগেরহাটে সুন্দরবন দেখতে যাবে, 60 গম্বুজ মসজিদ দেখবে, সুন্দরবন দেখবে। আমার খালা আমারে বলতেছে তুমি তো বহু বছর পরে আসছো, তোমার জামাই নিয়ে যেহেতু আসছো, এরকম তো সময় পাও না, তাই ছেলেটা যেহেতু আসছে চলো সুন্দরবন থেকে একটু ঘুরে আসি। আমার আম্মা তখন বলতেছে না না না, আমার ইচ্ছা করতেছে না, আমি ছেলে নিয়ে খুব টেনশনে আছি, ওরে নিয়ে বাইরে ঘোরাফেরা করতে আমার ভয় লাগে, আবার কোত্থেকে কী হয়ে যায়। খালাম্মা তখন আমার আম্মুরে বলতেছে ধুরো, তুমি শুধু শুধু টেনশন করো, তোমার ছেলের কিছু হবে না, তো চলো আমার সাথে চলো। খালাম্মা তখন আম্মুরে ধমকায় রাজি করাইলো। পরের দিন খালাম্মাদের নিজেদের গাড়ি ছিল, নোহা গাড়ি ছিল, ওই নোহা গাড়ি করে আমরা তখন সুন্দরবনে বেড়াইতে গেলাম।
মানে সুন্দরবনে ঘুরতে গেলাম। তো আমার আবার মানে ঘোরাফেরাটা খুব পছন্দের, ছোটোবেলা থেকে এটা আমার পছন্দের, কিন্তু এটা আমার এই পছন্দটা আমি পূরণ করতে পারি নাই। সারাক্ষণই একটা প্রতিকূলতার মাঝে, একটা বন্দিত্বের মাঝে আমার জীবন কাটছে। আমি কখনোই স্বাধীনতা পাইনি, কখনোই ওভাবে আমাকে স্বাধীনতা দেওয়া হয় না। সবসময় ঘরের মধ্যে আমাকে আটকায় রাখা হয়েছে, আমাকে এক অন্যরকম জীবন দেওয়া হয়েছে। তো ওইখানে সুন্দরবনে যাওয়ার পর আমি প্রচুর পরিমাণে আনন্দ করি। সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে ঘোরাফেরা করি, আমরা নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় যে খুব আনন্দ করি। সেখানে একটা কথা আপনাকে বলে রাখি, আমার মা কিন্তু কটকা, আপনারা হয়তো কটকার কথা অনেকেই শুনেছেন, কটকার পরে একটা জায়গা আছে, ওখানে একটা বাড়ি আছে, মানে কি বলে ওই যে যারা মাছ ধরে আর কি, ওদের একটা বাড়ি আছে। তা আমার খালা বলে যে ওই বাড়িটা একটু যাব, মানে খালা আগ থেকে ওই জায়গাগুলোতে পরিচিত আর কি, খালার কেমন রিলেটিভরা থাকে, ওই খালার রিলেটিভই কিন্তু আমাদেরকে নিয়ে গেছিলো ভিতরে। পরে ওই আত্মীয়র বাড়িতে যাওয়ার পরে, ওই ঘরে যাওয়ার পরে আমি হঠাৎ ওই মেয়েটারে ওই ঘরের ভিতরে আবার দেখলাম। যে মেয়েটাকে আমি কালী মন্দিরে দেখেছিলাম, সেম মেয়েটারে আমি তখন আমরা সন্ধ্যার পরে গেছি, সন্ধ্যার পরে আমি দেখলাম ঘরের মধ্যে মেয়েটা বসে বসে হাসতেছে। তো আমার আম্মা যেহেতু এই জিনিসগুলোকে ভয় পায়, বা আম্মা এমনিতেই একটু ভয়ে ভয়ে আছে, আম্মারে জানালে তো আম্মা আরও ভয় পেয়ে যাবে। আম্মার আর কিছু বললাম না, মেয়েটারে ওখানে দেখলাম। দেখার পর আমার খুব ভালো লাগছে। ওখানে বসে আছে, মানে ঘরের ভিতরে, ভাঙা ঘরটার ভিতরে একটা লাল জামা পরে বসে আছে, খুব সুন্দর, মানে এত সুন্দর ভাই যা আমি আপনাকে বাসায় বলে প্রকাশ করতে পারবো না। রাতের বেলা ওখান থেকে তখন চলে আসছি, আসার পরে রাতে আমরা সুন্দরবনের পাশের একটা গ্রামে আমরা তখন স্টে করেছি, রামপাল বলে একটা জায়গা আছে, রামপালের ওখানে আমরা তখন রাতের বেলায় থেকেছি। তো ওইখানে থাকার পরে যেটা হইলো, ওই রাতের বেলায় ওইখানে আমরা ঘুমাইলাম, মানে থাকলাম। সেখানে দেখা গেল কি, রাতের মধ্যে মেয়েটার আবার স্বপ্নে দেখলাম, মানে খুব ভাবে হচ্ছে, মানে আমার কাছে আসতেছে, আমাকে জড়ায় ধরতেছে, মানে আমাকে সুন্দরবনে নিয়ে ঘুরতেছে, মানে আমি এগুলো সারাটা রাত স্বপ্নে দেখলাম। সকালে ঘুম ভাঙছে, আমি যাব না, ঢাকায় যাব না। আম্মা আমারে বলতেছে যে মাহমুদ চল, পাগলামি করিস না, বাড়িতে চল, এগুলো ভালো না, চল। মানে আম্মু আমাকে একরকম ধাক্কি করে আমাকে তখন আবারও ঢাকায় নিয়ে আসছে। কিন্তু ভাই ঢাকায় নিয়ে আসার পরে আমি একটা রাতও ঘুমাইতে পারতাম না। ও শুধু আমার ডাকতো, আমারে বলে আমি এই ঘরে থাকি, তোমার জন্য অপেক্ষা করি, তুমি আসো, মানে প্রতি রাতে আমাকে ডাকে, মানে ওইখানে আমাকে নিয়ে যেতে চায়। তো আমি কলেজে গেলাম, অনেক বন্ধুদের সাথে শেয়ার করি, অনেক বন্ধুদেরকে বলি সুন্দরবনে গেছিলাম, এমন একটা বাড়ির মধ্যে একটা সুন্দর মেয়ে পাইছিলাম, মেয়েটা অনেক সুন্দর, আমার সবসময় ডাকে, আমার মেয়েটারা ভালো লাগে, ওখানে যেতে ইচ্ছে করে। মানে বন্ধুদেরকে বারবার বলতেছি, তো ওরাও বলতেছে আমাদেরও যাইতে ইচ্ছে করে, সবাই তখন ওরকম করে। আর আমার তো ভাই, আমার মানে কলেজ ছুটি হয়েছে, সাথে সাথে বাসায় চলে যেতে হবে, 1 মিনিটের জন্য আমার বাইরে থাকা চলবে না, 1 মিনিট বাইরে আছে তো আমার পাগল হয়ে যাবে। এরকম করে কোথাও যাইতে পারি না। আম্মুর একটু মোটামুটি ধারণা দিলাম যাবো, আমি এমন একটু সুন্দরবনে আবারও যাব। আম্মার তো পুরা নিষেধ যে না, সুন্দরবন দূরের কথা, ঢাকার বাইরে কোথাও যাওয়া যাবে না, আর ঢাকার মধ্যেও কোথাও গেলে একা যেতে পারবো না, আম্মাকে আমার সাথে করে নিতে হবে। মানে একটা ছেলে আমি, তথা আমাকে আমার একটা মেয়ের মতো করে বড় করতেছে, এবং একটা মেয়ে যেভাবে বড় হচ্ছে, যেভাবে জীবনযাপন করতেছে, সেম একটা মেয়ের মতো আমার জীবনযাপন হচ্ছে। মানে এগুলো আসলে কি বলবো আপনাকে, মানে একটা পর্যায়ে খুব খারাপ লাগতে শুরু হলো যে এইটা কেমন কথা, এইভাবে কেন হবে, কেন আমার মা আমাকে এইভাবে একটা প্রতিকূলতার মাঝে আমাকে এইভাবে আটকায় রাখে, একটা ঘরের ভিতরে বন্দি করে রাখে, আমার জীবন কি এইভাবে বন্দিশালায় কাটবে, আমি কি বন্দিশালায় আমার জীবন কাটাবো, কেন আমার সাথে এটা করবে, আমার জীবনে কি তাহলে কোনো স্বাধীনতা নাই, আমার কি কোনো ভালো লাগে নাই, আমার কি কোনো ভালোবাসা নাই। এই প্রশ্নগুলো তখন নিজেকে বারবার প্রশ্নবিদ্ধ করতেছে। একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে আমি এবার মায়ের গণ্ডি পেরিয়ে যাব। মানে এই যে মা আমাকে বাধ্য করে ঘরে আটকায় রাখে, আমাকে বাসা থেকে বেরোইতে দেয় না, আমাকে একটা অন্যরকম চাপের মধ্যে রাখতেছে, আমি এটার মধ্যে থাকবো না, আমি এটা থেকে বেরিয়ে যাব। এটা থেকে বেরিয়ে আমি রঙিন দুনিয়ায় পদার্পণ করব, আমি আমার আম্মার কথা আর শুনবো না। মানে এই জিনিসটাই তখন আমার মেমোরিতে পুরোপুরিভাবে ঢুকে গেছে যে না, আমি আর আমার আম্মার কথা শুনবো না, আমি আর আম্মার দেখানো পথ দিয়ে আমি চলবো না, আমি আমার স্থান পরিবর্তন করব। বন্ধুবান্ধব সবার সাথে প্ল্যানিং করলাম যে একটা ডেট ফিক্সড কর, আমরা সুন্দরবনে ঘুরতে যাব। তা আমার আরও 5টা বন্ধু, আমি সহ 6 জন, আমরা 6 জনে মিলে প্ল্যানিং করলাম যে ঠিক আছে ফাইন, আমরা সুন্দরবনে যাব। আমি যে এরকম প্ল্যান করতেছে, ও কিন্তু রাতের বেলায় আমাকে বলতেছে তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো, এরকম করে আমাকে অনেক কিছু বলতেছে। এই জিনিসটা কি তা আমি জানি না, বাট আমার প্রশ্ন হচ্ছে ও আমাকে কেন সুন্দরবনে ডাকে, আমি সুন্দরবনে যাব। এরপরে আম্মাকে না জানে একদিন মানে কলেজ ব্যাগে করে, মানে আমার জামা কাপড় যা আছে সব কিছু নিয়ে বাইরে গেছে। বাইরিয়া ওই সময় তার মোবাইল ফোনটা নাই, আমার কাছে কোনো মোবাইল ফোনও ছিল না। বন্ধুদের থেকে সবাইকে নিলাম, নিয়ে ওইখান থেকে রওনা দিলাম সুন্দরবনে। এবং ডিরেক্টলি আমরা সুন্দরবনে পরের দিন গিয়ে পৌঁছানোর পরে এদিক দিয়ে আমার আব্বা আম্মা কী করতেছে না করতেছে তা কিন্তু জানি না। আমরা অন্য একটা পয়েন্টে, ভিউ পয়েন্টে গিয়ে
ওখান থেকে বন্ধুদেরকে বললাম যে আমরা একটু অন্যভাবে সুন্দরবন ভিজিট করব। সবার মতো না, এরকম এলোপাতারিকভাবে না, আমরা সুন্দরবনের গহীনে ঢুকবো এবং সুন্দরবনের গহীনে কি আছে, সুন্দরবনের ওই গহীন সৌন্দর্য আমরা উপভোগ করব। যার জন্য আমরা একেবারে মানে সুন্দরবনের মধ্যের ভিউ পয়েন্টটাতে যাব। তো সবাই বলতেছে যে যাওয়া কি ঠিক হবে, এই সেই, এখানে কোস্ট গার্ড আছে, নৌবাহিনী আছে, তাদের পারমিশন নিয়ে যাওয়া উচিত। তো তাদের পারমিশন নিলে তাদের একটা লিমিট আছে, এই লিমিট পর্যন্ত আপনি যেতে পারবেন, এর ভিতরে আর যেতে পারবেন না, এর বাইরে যাওয়া নিষেধ, মানে এর বাইরে আর যাওয়া যাবে না। আমি আমার বন্ধুদেরকে বললাম আমাদের বয়সটা কত, 18-19, এই বয়সটা মানে উড়োধুরো একটা বয়স। এই বয়সে আইসা যদি আমরা কোনো গণ্ডি পার হইতে না পারি, তাহলে জীবনে কোন বয়সে গণ্ডি পারাবো? বুড়ো হলে? দূরও বেটা, গণ্ডি পার হওয়ার সময় এখনই, কোনো কথা নাই, আমরা এখনই মানে ঢুকবো। সবাইরে তখন বললাম যে আমরা এখনই ঢুকবো, সুতরাং এটা নিয়ে আর কোনো কথা নেই। এরপরে আমরা তখন কী করলাম, দুপুরবেলা একটা নৌকা ভাড়া করলাম, নৌকা বলতে ছোটো ইয়েগুলো, ওগুলো ভাড়া করলাম, করে একদম মোটামুটি গহীন একটা জায়গায় যাওয়ার পর আমরা কিছু খাবার দাবার নিয়ে নিলাম ব্যাগে। খাবার দাবার নিলাম যে এগুলো আমরা সুন্দরবনের ভিতরে গিয়ে খাবো। তো ওইখানে যাওয়ার পরে নৌকার যে মাঝিটা ছিল, আমরা টোটাল 6 জন ছিলাম, 5টা বন্ধু আর আমি 6 জন। নৌকার মাঝিটা তখন বলতেছে যে আপনারা কি ঢাকা থেকে আসছেন? আমরা বললাম না, আমরা রামপাল থেকে আসছি, ওখানে আমাদের আত্মীয় আছে, আমরা এখানে থাকি, মানে লোকাল, এটা বুঝাইলাম আর কি। তো ছেলে বলে আপনারা যদি লোকাল হন তাহলে এইভাবেই নিরাপত্তা ছাড়া আপনারা এইভাবে বনে ঢুকে যাচ্ছেন, আপনাদেরকে তো জলদস্যুরা ধরতে পারে, অথবা বনে বাঘ আছে বা অন্য ভয়ঙ্কর কিছু আছে বনে, সো আপনার কি এইভাবে যাওয়াটা ঠিক হবে? আমি তখন বললাম ভাই আপনার এত কথা জানার দরকার নেই, আমরা যাচ্ছি, আপনি এটা নিয়ে ভয় পাইয়েন না। তো উনি আমাদেরকে তখন একটা পাড়ে নামাই দিল, মানে একটা সুন্দর ভিউ পয়েন্টে নামাই দিল। ওইখানে নামছি, নামার পরে আমার বন্ধুরা বলতেছে ইরে কথাটা যে বললো, মানে নৌকার মাঝি যে কথাটা বললো, এটা একেবারে ফেলে দেওয়ার মতো কথা না, ওনার কথাটারও যুক্তি আছে, আমরা এখানকার কিছু জানি না, সুন্দরবনে বাঘ আছে এটা সবাই জানে, আমরা যদি বাঘের খবলে পড়ি। আমি বললাম তোরা বাঘের খবলে পড়বি না, আমার সাথে একজন আছে, উনি আমাদেরকে রক্ষা করবে। তো আমি যা বলি বন্ধুরা তাই শুনতেছে, মানে ওদেরকে আমি যেমনি বুঝাচ্ছি এমনি বুঝতেছে। পরে বলে যে আচ্ছা ঠিক আছে, তুই যেমনি বলো এমনি হবে, তাহলে চল। তো বন্ধুদের সাথে তখন প্ল্যানিং করে সব কিছু ঠিকঠাক করে আমি তখন সুন্দরবনের গহীনে হাঁটতে শুরু করলাম। জানি না যে এই পথের শেষ কোথায়, কই গেলে শেষ হবে এবং কত দূর যাব। এরকম করে যেতে 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 মোটামুটি হঠাৎ আমরা কিছু বাঘের আলামত উপলব্ধি করলাম, বাঘের কিছু পায়ের ছাপ এবং বাঘের কিছু হালুম হালুম ডাক আমরা শুনতে পেলাম। মুহূর্তের মধ্যে আমার বন্ধুরা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে যে মাহমুদ আমরা ভিতরে যাব না, আমরা যেদিকে আসছি আমরা এদিকে সোজা হেঁটে চলে যাবো, আমরা ভিতরে যাব না, আর অলরেডি সন্ধ্যা হয়ে যাইতেছে। আমি তখন বললাম বেটা সন্ধ্যা হইলে আমরা সুন্দরবনের মধ্যে তাঁবু করে থাকবো। ও বলে তাঁবু আমরা কীভাবে করবো, আমরা তো তাঁবু করে কিছু আনি নাই, আর সুন্দরবনে তাঁবু করে থাকবো কে, বাঘের খাবার হবো? এই চল সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা ব্যাক করবো। আমি বললাম তোরা ব্যাক করলে কর, আমি করবো না। ওরা বলতেছে মাহমুদ দেখ বিপদ হতে পারে, রিক্স নিস না বন্ধু, কি লেগে এরকম রিক্স আমরা নিব, আমরা কেন মারা যাবো, তুই চল আমরা ফিরে যাই। ওরা আমার খুব টানতেছে, কিন্তু আমার মনের ভিতরে, আমার ভিতর থেকে এক অন্যরকম টান সামনের দিকে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে পিছনে টানতেছে, মানে মাহমুদ তুই ফিরে আয়, বাট আমি কোনোভাবেই পিছনে ফিরে আসতে পারতেছি না। আমার মনে হয় যে আমার এক আত্মা সামনে পড়ে আছে, ওই আত্মার টানা আমাকে সামনে যেতেই হবে। একটা পর্যায়ে আমি ওদেরকে লাথি টাত্তি মেরে ধর তোরা যাতে আমি যাবো না, ওদেরকে ধাক্কায় আমি তখন একাই জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। ওরা পিছনে তারা তারা ডাকতেছে মাহমুদ মাহমুদ চলে আয়, মাহমুদ যাইস না, মাহমুদ চলে আয়। আমি ওদের ডাকে কোনো সাড়া দিলাম না, পিছনে ফিরেও তাকালাম না, আমি হাঁটতেছি। আমার একটা বিশ্বাস আছে আমার সাথে যে আছে সে আমাকে সবসময় প্রোটেকশন দেবে, সে আমাকে সেভ করবে, আমি তার মাধ্যমে বাঁচতে পারবো। আমার বন্ধু টন্ধু এগুলো কারোই দরকার নাই, এগুলো কিছুই হবে না। তখন আমি কী করলাম, মানে ভিতরে হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 মোটামুটি অনেকটা পথ চলে গেলাম। অনেকটা পথ চলে যাওয়ার পরে দেখেন আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হওয়ার কথা, মানে 5টা 6টার পরে তো, মানে 4টা 5টা পরে তো সন্ধ্যাই হয় না, কিন্তু এখন দেখতেছে কি সন্ধ্যা না হয়ে যেন আলো ফুটতেছে, মানে আলো মনে হয় যেন আরও ছড়াইয়ে দিতেছে, মানে আলো আরও ফুটতেছে, রাত না হয়ে মনে হয় দিন হইতেছে, এরকম একটা অবস্থা। এবং এরকম করে আমি হাঁটতেছি, আমি কই যাচ্ছি আমি জানি না, কিন্তু আমি হাঁটতেছি। হাঁটতে 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 অনেকটা দূর সামনে যাওয়ার পরে আমি একটা বাগান দেখতে পেলাম। তো সুন্দরবনের ভিতরে এরকম ফুলের বাগান তা সত্যিই বিরল। তা আমি তো আর জানি না, আমি তো এই বাগানে প্রথম আসছি বা এই বনে প্রথম আসছি, এই গহীনে হয়তো থাকতেও পারে। ভিতরে যাওয়ার পরে যেটা দেখলাম, একটা গাছ, মানে ফুলের গাছই অনেক বড় আকারের, প্রায় কৃষ্ণচূড়ার মতো অনেক বড় একটা গাছ। গাছের নিচে একটা মেয়ে বসে আছে, একটা মেয়ে গাছের নিচে বসে আছে এবং সে আমার দিকে তাকালো, এই সেম মেয়েটাই। একে আমি এবার তৃতীয়বারের মতো দেখলাম। প্রথমবার দেখলাম আপনার হিন্দু মন্দিরের ওখানে, দ্বিতীয়বার দেখলাম সুন্দরবনের ভিতরে একটা ফ্যামিলির ঘরের ভিতরে, ভাঙা কুড়ে ঘরে
এবার তৃতীয়বার তার আমি এই জায়গায় দেখছি, দেখি আমি আমি তো আসছি মূলত তার কাছেই। তাকে দেখা মাত্রই আমি তখন তার দিকে হাঁটতে শুরু করলাম। তার কাছাকাছি গিয়ে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে আমারই ও সুন্দর করে দেখে একটা মিষ্টি হাসি দিল। আমি বললাম, ভালো আছেন? বলে, ভালো আছি। আমার ওই সময়টার মেমোরি কিন্তু খুব বেশি একটা মনে নাই। এইটুকুই আমার মোটামুটি মনে আছে। আমি তারা জিজ্ঞেস করলাম, ভালো আছেন? ও আমারে বললো, ভালো আছি। এরপরে আমার আধো আধো মনে আছে। আধো আধো মনে আছে বলতে কীরকম মনে আছে, ধরেন ও আমারে খাওয়াইতেছে, আমারে ঘুরাইতেছে, আমারে ঘোড়ার পিঠে করে দৌড়াইতেছে, আমারে মাঝে মাঝে এই গাছ থেকে ওই গাছে লাফাই নিয়ে যাইতেছে, রাতের বেলায় বিভিন্ন বন্য সুন্দর সুন্দর প্রাণীগুলোর সাথে ও দুষ্টুমি করতেছে, আমিও তাদের সাথে ঘুরতেছি। এগুলো কিন্তু আমার খুব ক্লিয়ার মনে নেই। কী হচ্ছে না হচ্ছে এগুলো আমার আধো আধো মনে আছে। এরকম ঘুরতে ঘুরতে অনেকগুলো দিন কেটে গেছে, অনেকগুলো রাতও কেটে গেছে। একদিন হলো কি, ও আমারে খাওয়াই দিতেছে, একটা গাছের নিচে খাওয়াই দিতেছে। আমি খাচ্ছিলাম, ও খাওয়াই দিচ্ছে না, আমি খাচ্ছিলাম মনে নেই, বাট আমি খাচ্ছিলাম। হঠাৎ করে 3টা লোক জানি কোত্থেকে চলে আসে। 3টা লোক আসার পর আমি 3টা লোকের দিকে তাকাই, ওর দিকে তাকাই, দিকে ও নাই, জায়গার মধ্যেও চলে গেছে, ও আর ওখানে নাই। 3টা লোক এসে বলতেছে যে, এই তুমি কে? তখন কিন্তু আবার ও চলে যাওয়ার পরে কিন্তু আমার পুরো স্মৃতি আবার মনে আসতেছে, পুরোপুরি মনে আসতেছে। আমার বলে, তুমি কে? তখন আমি ভাবছিলাম যে আমার সম্ভবত আমার আব্বা আম্মা লোক পাঠাইছে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, বাট আমি তো যাব না। আমি ওই লোকগুলোকে দেখার পরে দিলাম বনের দিকে দৌড়। বনের দিকে দৌড় দিয়েছে, ওরও পিছন থেকে দৌড়াইতে আছে। কিন্তু আমি একটু মোটামুটি ভালো স্বাস্থ্যবানই ছিলাম, আমি দৌড়ে যাইতে পারি না। ওরা পিছন থেকে দৌড়ে গিয়ে আমাকে ধরে ফেলে। ধরার পরে আমার বলে, তুই কি ইন্ডিয়া থেকে আসছিস? আমারে বলে। আমি তখন বললাম, না। তোর বাড়ি কই? আমি বললাম, আমার বাড়ি ঢাকায়। এখানে কেন আসছিস? আমি তখন কথা বলি না। আমার বলে, এখানে তোর কে আছে? আমি তাও কিছু বলি না। আমার বলে, তুই এখানে কার কাছে আসছিস? তখন এখানে 3জনের মাঝে একজন বলতেছে, ওরে এখান থেকে বের কর, এখানে বেশিক্ষণ কথা বলা যাবে না, এরকম কথা বললে হয়তো বাঘের খবলে পড়তে পারি। তো আরেকজনে বলতেছে যে, এই ছেলে এখানে আছে, তারা বাঘে খাবে না, আমাদেরকে খাবে। তো তৃতীয় জনে বলতেছে, ধুরো কথা বাড়াইস না তো, এখান থেকে বেরো। তখন তারা আমাদের ধরে এখান থেকে বের করে ফেলতেছে। আমি তখন ডাইনে বামে বারবার, ওর নাম ছিল পুষ্প, যিনি আমার সাথে ছিল আর কি, ওর নাম ছিল পুষ্প। বাট আমি পুষ্পরে খুঁজতেছি যে পুষ্প কোথায়, আমাকে যে নিয়ে যাচ্ছে পুষ্প আসে না কেন, ও কি আমাকে সেভ করতে পারে না? আমি পুষ্পরে দেখি না। তারা আমারে বের করে একদম বনের বাইরে নিয়ে গেছে। বনের বাইরে আপনার বন্য আপনার বনের বাইরে যেই গ্রামীণ এরিয়াগুলো আছে ওই এরিয়ার মধ্যে নিয়ে গেল। তো ওদের ওই গ্রামটা অনেক ছোটো একটা গ্রাম, প্রায় 8-10টা ফ্যামিলির মতো আছে। মোটামুটি আমাকে ওখানে নিয়ে যাওয়ার পরে বিকেল তখন প্রায় 2টা-2:30টার মতো বাজে। সবাই তখন চলে আসছে গ্রামের। সবাই আসার পরে বলতেছে, কোত্থেকে আসছে? আমারে বলে, তুই কোত্থেকে আসছিস? আমি যেটা সত্য সেটাই, আমার বাড়ি ঢাকায়, আমি ঢাকা থেকে আসছি ফ্রেন্ডদের সাথে, ফ্রেন্ডরা চলে গেছে, আমি সুন্দরবনের ভিতরে ঢুকছি। তা আমার বলে, তুই কত তারিখে আসছিস? তা আমার ওই ডেটটা মনে আছে। তো ওদের ডেট অনুসারে জানতে পারে আমি 2.5 মাসের মতো উধাও। প্রায় হিসাব করতে গেলে 90 দিনের কাছাকাছি, 3 মাসের কাছাকাছি আমার কোনো খবর নাই ওদের ডেট অনুসারে। তা আমি ওদের ক্যালেন্ডারের ডেট দেখে আমি তো বিশ্বাস করতে পারতেছি না, কী রে 3 মাস কেটে গেল, এবং ওই 3 মাসের কোনো মেমোরিজ, তেমন কোনো স্মৃতি আমার স্পষ্ট মনে নাই। আমার তখন বলতেছে যে, তোর ঠিকানা বল। আমি আমার ঠিকানা বলি না। কী লেগে? আমি তো আবার বনে ফিরে যাব, আমি তো ঢাকায় যাব না। আমি ওর ঠিকানা বলতেছি না। ঠিকানা না বলার পরে তারা তখন করলো কি, কোস্টগার্ড খবর দিল, যে ওখানে যে কোস্টগার্ড থাকে তাদের খবর দিল। তারা তখন আসছে এখানে। আসার পরে আমারে দেখছি, দেখেই কয়েকজনের কাছে আমার ফটো পাঠানো হয়েছে মনে হয়। তারা বলতে, স্যার এর তো আমরা আজকে 3 মাস ধরে খুঁজতেছি, এই ছেলে তোমার নাম মাহমুদ না? আমি বললাম, জি। এখান থেকে তারা তখন আমাকে ধরে নিয়ে গেল, কোস্টগার্ডের যেই অফিস আছে ওখানে নিয়ে গেল। আমার আব্বা আম্মার কাছে ইমেল পাঠালো, খবর পাঠালো। এর পরের দিন আমার আব্বা আম্মা আসছে। তা আমার আম্মাকে দেখে আমি চিনতে পারি না। আম্মা একদম কালো হয়ে গেছে, কথা বলতে পারে না, একদম বোবার মতো হয়ে গেছে। একদিকে তাকায় থাকলে তাকায় থাকে, আম্মু আর আম্মু নাই। আমাকে দেখে আম্মু কান্নাও করে না, কিচ্ছু করে না, জাস্ট আমার দিকে তাকায় আছে, অপলকভাবে আমার দিকে তাকায় আছে। আম্মু তখন সবাই বলতেছে যে ওরে নিয়ে যান, পরে ঢাকায় নিয়ে গেছে। ঢাকায় নিয়ে যাওয়ার সময় আমার আব্বার এখানে আসার সময় একটা কবিরাজ নিয়ে আসছিল, একটা বড় কবিরাজ আনছে। ওই কবিরাজটা এখানে আইসেই আমার তাবিজ টাবিজ পরাইলো, গলায় তাবিজ, কোমরে তাবিজ পরাইছে, পরাইয়া এখান থেকে আমি তখন ঢাকায় তারাও নিয়ে যাচ্ছিল। তো ঢাকায় নিয়ে যাওয়ার পরে আমার আব্বু আমাকে বারবার জিজ্ঞেস করে, আম্মু বেশি একটা কথা বলে না, আম্মু একটু বোবার মতো হয়ে গেছে। আব্বু আমাকে বারবার বলে যে, মাহমুদ তুমি কোথায় গেছিলা? আমি আব্বুরে কিছু বলি না। আব্বু বলে, তোমার ফ্রেন্ডেরা বললো তুমি সুন্দরবনের গহীনে গিয়ে এরপরে আর ফিরে আসো নাই, আমরা হেলিকপ্টার দিয়ে পর্যন্ত তোমার সুন্দরবনের ভিতরে খুঁজছি, হেলিকপ্টার দিয়ে ওখানে খোঁজা হয়েছে,
এবং এমন কোনো মাধ্যম নাই যে মাধ্যমে তোমাকে খোঁজা হয়নি। সুন্দরবনের সমস্ত জলদস্যুদের সাথে আমরা কথা বলেছি, জলদস্যুদেরকে মোটা টাকার অ্যামাউন্টে দিব বলেছি, কিন্তু জলদস্যুরা কিছুটা ইনফরমেশন আমাকে দিল। মাঝে মাঝে নাকি তারা তোমাকে এখানে দেখতো, ওইখানে দেখতো, বিভিন্ন জায়গায় দেখতো। তো কি হয়েছে, কোথায় ছিলাম? আমি আব্বুরে কিছুই বলি না। এবার করতে করতে অনেক দিন যখন তো বলে, আমি আব্বুরে বললাম, আব্বু আমি এমন এমন ঘটনা, আমাকে একজন ভালোবাসছে, পুষ্প ওর নাম, ও আমার নিয়ে গেছে। আমার আব্বু তখন আমাকে জড়াই ধরে বলে, আমার বড় ছেলেটা ওইভাবে চলে গেল, তুইও চলে যাবি? তোরা আমারে কেন দুনিয়াতে আসলি কেন যদি এইভাবে চলেই যাস? আম্মা তখন আস্তে আস্তে করে আম্মার আবেগ অনুভূতি আবার বাড়তেছে। আম্মা অনেক মাস পরে কাঁদতেছে। আমার আব্বা বলে, তোর মা অনেক মাস ধরে কাঁদে না। তা আম্মা চিৎকার করে কাঁদতেছে আমাকে জড়াই ধরে ধরে। আম্মা তখন সবার সাথে আলোচনা করে, আমার দাদি দাদা যারা আছে পরিবারের সবাই বলে, একটা কাজ করো, মাহমুদকে বিয়ে করাই দাও, ওকে বিয়ে করাই দাও, এবং বিয়ে করাই দিলে মোটামুটি সব কিছু ঠিক হয়ে যাবে, ওর এই ধরনের কোনো সমস্যা থাকবে না, ওকে বিয়েটা করাই দাও। তো আমার আব্বা আম্মা বলতেছে যে বিয়ে করাই দিব, বিয়ে করলে কেউ ঠিক হবে, ভালো হবে? সবাই বলে হ্যাঁ বিয়ে করলে ভালো হবে, বিয়েটা করাই দেন। তখন তারা আমার জন্য মেয়ে খুঁজতেছে, বিভিন্ন জায়গায় মেয়ে খুঁজতেছে। তখনও কিন্তু আমার বারবার পুষ্পর কথা মনে পড়তেছে, কিন্তু মনে পড়লো আমার আব্বা আম্মার ইমোশন, আবেগ, কান্নাকাটি, এগুলো দেখার পরে আমার পুষ্পর কথা মোটামুটিভাবে আমি অনেকটাই প্রায় ভুলে গেছি। ওর কথা কিন্তু আমার খুব বেশি একটা আর ওই সময়তে মনে পড়তো না। এরপরে আব্বা আম্মা তখন আমার জন্য মেয়ে খুঁজতে শুরু করে, আমাকে বিয়ে করাবে, এবং এরকম করে খোঁজাখুঁজি করতে 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 একটা পর্যায়ে আমার আব্বা আম্মা তখন একটা মেয়ে খুঁজে পায়। মেয়ে নাম হচ্ছে ফাহিমা। যেহেতু আমার জীবনে অনেক ঘটনা আছে, আমি অনেক ঘটনা ঘটাইছি, যার পরিপ্রেক্ষিতে আমাকে সহজেই কেউ বিয়ে করতে চায় নাই। তো ফাহিমা নামের একটা মেয়ে তখন আমার আব্বু ঠিক করে ঢাকাতেই। মেয়ের আব্বু হচ্ছে ভালো একটা পোস্টে সরকারি চাকরি করে। তো ওই মেয়েটাকে আমি তখন বিয়ে করলাম। বিয়ে করে আমি তখন মেয়েটারে ঘরে আনলাম, এবং ঘরে আনার পরে যা হইলো, মানে আমি তো আসলে আমার সাথে একটা পুরি থাকা অবস্থা, আমি যেরকম, আমি কিন্তু স্বাভাবিক জীবনে না। এভাবে কয়েকদিন কাটার পরে কিন্তু মেয়েটাকে খুব ভালোবেসে ফেলি, মানে ফাহিমাকে আমি অন্যরকম ভালোবাসি। মানে ঘরে আসছে আমার বউ, তাকে একটা সময় আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতেছি। তখন সে প্রেগনেন্ট হলো, মানে পেটে বাচ্চা আসছে। বাচ্চা আসার পর ও কী করলো ভাই জানেন? ও বাচ্চাটা নষ্ট করে ফেলছে, ইচ্ছে করে বাচ্চাটা নষ্ট করছে। বাচ্চাটা নষ্ট করার পরে আমার ভিতরে অনেক কষ্ট জাগলো যে কেন আমার বেবিটা নষ্ট করলো। আমার একটা বেবি দুনিয়াতে আসতো, আমার আব্বা আম্মা কোলে নিত, আদর করতো, বেবিটারে কেন নষ্ট করলো? এই নিয়ে মনে করেন এই ফাহিমার সাথে আমার একটা ঝগড়া ঝাঁটি ঝামেলা শুরু হয়। এর কিছুদিনের মাথায় আমি জানতে পারি যে ফাহিমা একটা পরকীয়ায় লিপ্ত আছে। ও যেখানে পড়াশোনা করতো ওখানকারই একটা ছেলের সাথে ও পরকীয়া আছে, এবং এটা প্রথমত মানে আমার বেবিটা হওয়ার পর ও গোপনে গোপনে করতো। এবং বেবিটা যখন আমি মানে ও নষ্ট করে ফেলে, এরপরে হলো কি যে ও এটা ওপেন সিক্রেট শুরু করছে, মানে ওপেনলি ওই ছেলের সাথে ঘুরে বেড়াইতেছে, আমি দেখতেছি। মানে যেটা আমাকে অনেক বেশি পেনফুল। এমনিতে আমি পেনফুল একটা মানুষ, কষ্টপ্রাপ্ত একটা মানুষ, তার উপরে ওরে কিন্তু আমি মন প্রাণ দিয়ে অল্প সময়ের ভিতরে এত ভালোবাসছি যা বলার মতো না। ওরে আমি তখন বুঝাইতেছি যে দেখো এইটা তুমি করো না, আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনে অনেক কষ্ট, আমি তোমাকে নিয়ে একটু ভালো থাকতে চাই, একটু সুখে থাকতে চাই, অ্যাটলিস্ট একটু ভালো হয়ে যাও। ফাহিমা আমার কোনো কথাই শোনে না, মানে ও আমার কোনো কথাই মূল্যায়ন করে না। একটা পর্যায়ে ওকে এতটাই ভালোবাসছি, চোখের সামনে একদিন ওর শারীরিক সম্পর্ক করতে দেখলাম অন্য ছেলের সাথে, যেটা দেখার পরে মনে হলো যে না আমি মরে যাবো, মানে আত্মহত্যা করব। এখন আত্মহত্যা করে মরে যাব, হঠাৎ মাথায় আসছে আমার পুষ্পর কথা। আর এই পুষ্প তো আমাকে ভালোবাসতো। এটা আমার ফাহিমাকে বিয়ে করার প্রায় 2 বছর পরের কথা বলতেছি। পুষ্প তো আমাকে ভালোবাসতো, আমি পুষ্পর কাছে চলে যাব। আবারও মনে হলো যে না, আমার পুষ্পর কাছে চলে যাওয়াই বেটার, আমি ওর কাছেই চলে যাব, আমি ওর সাথেই থাকবো, এবং এটাই হচ্ছে আমার জন্য উত্তম একটা পন্থা, মানে উত্তম একটা রাস্তা, আমি পুষ্পের কাছেই চলে যাব। ফুল চিন্তা ভাবনা করে ফেললাম, পুষ্পের কাছে চলে যাব। এদিক দিয়ে আমার আম্মা তো মানে ওই যে আমি একবার হারিয়ে যাওয়ার পর আমার আম্মা কিন্তু ওভাবে আর ভালো হয় নাই, হচ্ছে এরকম আবার এরকমই, আম্মু ভালো না, মানে শারীরিকভাবে একেবারে কমপ্লিটলি সুস্থ না। একটা পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে না আমি আর এখানে থাকবো না। ও আমার বাসায় ছিল, ফাহিমা আমার বাসায় ছিল। এরপরে আমি আবারও সেই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আবারও এবার কিন্তু জেনে শুনে বুঝেই নিজেকে আমি পরীর কাছে সঁপে দিচ্ছি, এবং সেখানে যাওয়ার পরে একইভাবে আমি আবারও সুন্দরবনের গহীনে ঢুকতে শুরু করলাম। অনেকটা ভিতরে ঢোকার পরেই আমি আমার শরীরে তাবিজগুলো খুলে ফেললাম। তাবিজগুলো খুলে আমি চিৎকার করে পুষ্পরা ডাকতেছি। অনেকটা দূর যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি পুষ্পকে আবারও দেখতে পেলাম। ও আমারই দেখে এবার কান্না করতেছে। আমি ওরে জড়াই ধরলাম, ও আমারে জড়াই ধরলো, খুব কান্না করতেছে। আমারে বলতেছে যে আমি অনেক চেষ্টা করেছি তোমার কাছে যাওয়ার জন্য, কিন্তু তোমার শরীর বন্ধ ছিল, আমি তোমার কাছে যেতে পারিনি। আমি দূর থেকে চেষ্টা করেছি তোমাকে আমার কাছে আনার জন্য। যাই হোক, তুমি আমার কাছে আসছো, আমি তোমাকে পাইছি, আমি অনেক খুশি। এখানে আমি তখন পুষ্পর সাথে ওই বনে আবারও থাকতে শুরু করি।
তা আমার আব্বা এরপর আমাকে খুঁজেছে কিনা তার আমি জানি না, মানে অনেক দিন ধরে ওর সাথে আমি ওখানে ছিলাম। থাকার পরে আমার নিজের ভিতরে কিন্তু তখন কিন্তু সব মেমোরিজ আমার মনে আছে। আমি কিচ্ছু করতাম না, আমি শুধু একটা জায়গায় বসে থাকতাম। এই পাশেই ছিল একটা ইয়ের মতো ছিল আপনার, এই পানি, মিঠা পানির পুকুর ছিল, ওইখানে গোসল করতাম, আসতাম, ওই আমারে খাওয়াইতো, ওই আমারে রাখতো, ওই সব কিছু করতাম। আমাকে ওর সাথে যা করছে এগুলো ওর কিছু নিষেধ আছে, এই জন্য হয়তো সব ক্লিয়ারলি বলতে পারি না, যতটুকু ও আমাকে বলেছে ততটুকুই বলি। তো এই করতে করতে পরে দেখা গেল কি, ও আমাকে বলল যে একটা কাজ করো, মানে আমার হঠাৎ আমার আব্বার কথা, আম্মার কথা মনে পড়তেছে, অনেক খারাপ লাগতেছে। তখন আমি ওরে বললাম যে পুষ্পা, আমি আমার পরিবারে ফিরে যেতে চাই, আমি আমার পরিবারে ফিরে যেতে চাই, ওখানে গিয়ে আমি আমার আব্বা আম্মার সাথে থাকতে চাই, আমার কেমন জানি নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে। ও আমাকে বললো, ওখানে গেলে তো তোমাকে ওরা শরীর বন্দনা দিয়ে ফেলবে, আমি আর তোমার ভিতরে ঢুকতে পারবো না, আমি তোমার কাছে যেতে পারবো না, তো তখন কি করবা? আমি তখন বললাম, এমন কি কোনো পন্থা আছে যেটা করলে আমার আব্বা আম্মা আমার শরীর বন্ধ করলেও তুমি আমার কাছে যেতে পারবা? ও বলে, হ্যাঁ একটা পন্থা আছে। আমি বললাম, সেটা কি? বলে, একটা মেয়ে, আমাকে একটা মেয়ে ঠিকানা দিল, মেয়ের নাম জান্নাত। মেয়েটা খুবই দরিদ্র ফ্যামিলির মেয়ে, খুবই দরিদ্র। বলো যে ওই ফ্যামিলির মেয়েটাকে যদি আমি বিয়ে করি, মানে জান্নাতকে বিয়ে করি, তাহলে আমি জান্নাতকে যদি আমি নিয়ে যাই, তাহলেই হচ্ছে ও জান্নাতের মাধ্যমে আমার কাছে আসতে পারবে। এইটা আমাকে পুষ্প জানালো, মানে পরীটা জানালো। তো সেই মেয়ের অ্যাড্রেস আমাকে দিল, দেওয়ার পরে ওই আমাকে সব কিছু করছে, আমার এই ফিটফাট করছে, রেডি করছে। আমি ওর মাধ্যমে ওই মেয়েটার কাছে, মানে মেয়েটার ফ্যামিলিতে যাই, এবং যাওয়ার পরে মেয়েটার বাবা হত দরিদ্র, মানে এক কথায় বলতে গেলে রিক্সা চালাইতো, সুন্দরবনের পাশে ওদের বাড়ি ছিল, এবং ওই মেয়েটার সাথেও মানে এই পরীটার আগ থেকে একটা ভালো সম্পর্ক ছিল। তো মেয়ের বাবাকে প্রস্তাব দেওয়া মাত্র উনি রাজি হয়ে গেল। আমি কোত্থেকে আসছি, আমার ঠিকানা কি, কোনো কিছু উনি যাচাই করলো না। আমি তখন ওই জান্নাতকে দ্বিতীয় বউ হিসেবে আমি তখন পেলাম। জান্নাতকে পাওয়ার মানে বিয়ে করার 1 সপ্তাহ পরে আমি তখন আমার ফ্যামিলিতে নিয়ে যাব জান্নাতকে। জান্নাতের বাবা মা, মানে জান্নাতের মাঝে তখন কিন্তু মানে পুষ্প সরাসরিভাবে আছে। এরপরেই জান্নাতকে নিয়ে আমি তখন আমার ফ্যামিলিতে, মানে ঢাকাতে ব্যাক করলাম। তখন আমার আব্বা আমাকে খুঁজছে কিনা জানি না, বাসায় আসার পরে আমার আব্বাও এরকম মানে অনেক কান্নাকাটি করে। এবং আমি বিয়ে করছি, জান্নাত দেখতে একেবারে কালো ছিল, সুন্দর ছিল না, ভাটি এলাকার মেয়ে ছিল। পরে আমি যখন ওরে নিয়ে বাড়িতে আসছি, বাসায় আসছি, আব্বু তখন বললো, যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছেলে বিয়ে তো করছে। বাসায় ফিরে আসছে, আবারও আমার শরীরে আমার আব্বা তাবিজ তো মানে এগুলো পড়াই দিল। তো এগুলো পড়াই দিলেও না, তখন আর কোনো কাজ হইতো না। মানে জান্নাতের মাধ্যমে আমি পুষ্পকে পাইতাম, প্রতি রাতে ও আসতো, আমার সাথে শারীরিক সম্পর্ক হতো, সবই হতো। এই করে করে আমার জীবন থেকে 1 দিন 2 দিন নয়, প্রায় 6 থেকে 7 বৎসরের মতো কেটে যায়, 5-7 বৎসরের মতো প্রায় কাটে। জান্নাতের ঘরে কোনো সন্তান হয় না, কোনো সন্তানাদি হয় না। ওই সময় আমার আম্মা মানে অ্যাবনর্মাল, টোটালি আম্মা পাগলের মতো আছে, জান্নাতের কোনো সন্তান হয় না। পরে আমি অনেক আলোচনা করলাম পুষ্পর সাথে। পুষ্প আমাকে বলো, ও যদি জান্নাতের শরীরে না থাকে তাহলে জান্নাতের ঘরে বেবি হবে, যদিও জান্নাতের শরীরে না থাকে। তখন আমি বললাম যে তুমি জান্নাতের শরীরে আইসো না, মানে ওরে আমি বুঝিয়ে বললাম যে তুমি আমাদের কাছ থেকে চলে যাও, জান্নাত কালো হোক আর যাই হোক, আমি ওর সাথে সংসার করব, আমার বাচ্চা কাচ্চা হবে, আমি ভালো থাকবো। ও আমারে বলে যে না আমি যাব না, মানে পুষ্প যেতে রাজি হয় না। পুষ্প যেতে রাজি না হওয়াতে আমি পুষ্পকে অনেক বুঝাইলাম, না ও যাবে না, আমাকে ছেড়ে যাবেই না, ও জান্নাতের মাঝেই থাকবে। আমি ওরে বললাম যে তুমি চলে গেলে আমি জান্নাতকে নিয়ে থাকবো, আমাদের বাচ্চা কাচ্চা হবে, আমাদের একটা সংসার হবে, না ও যাবে না। এরকম করতে করতে একটা মাধ্যমে আমি ওকে বিদায় করি। সেই মাধ্যমটা নাই বলি, এটা একটু রিস্কি হয়ে যায় বলাটা। ওই মাধ্যমে পরে একরকম জোর করে আমি আমার জীবন থেকে পুষ্পকে বিদায় করি, মানে জান্নাতের জীবন থেকে। যখনই আমি পুষ্পকে বিদায় করি, জান্নাত তখন আর আমাকে চিনতে পারে না। মানে আমি ওর হাজব্যান্ড ছিলাম আজকে প্রায় 7 বৎসর, ওই আমাকে চিনেই না। মানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে 7 বৎসরের কোনো মেমোরিজে তার মনে নেই। সে শুধু বলতেছে, আমি তো পুকুর থেকে আসছিলাম, পুকুর থেকে কলসি ভরে পানি নিয়ে আসছিলাম, এখন আমি এখানে কেন? কিন্তু আজ থেকে প্রায় 7 বছর আগেও পুকুর থেকে কলসি নিয়ে পানি নিয়ে আসছিল, ওইখানে তার সাথে আমার প্রথম দেখা, ওইখানে আমি তাকে প্রথম দেখেছি। ওর বাবা মা বলতেছে, এটা তোর হাজব্যান্ড, তোর স্বামী, কি বলিস তুই 7 বছরের সাথে সংসার করছিস? ও আমাকে চিনেই না, না চিনেও শেষ পর্যন্ত অনেক দিন আমার সাথে ছিল, থেকে চলে গেছে। তা আমি মানে পুষ্পকে এমনভাবে বিদায় করছি, পুষ্প আর আমার জীবনে কখনোই আসতে পারবে না। এরপরে আজকে প্রায় অনেকগুলো বছর পেরিয়ে গেল, আমি এখন জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমার মা মারা গেছে, আমার আব্বাও প্রায় মৃত্যুর কাছাকাছি চলে আসছে। আমাদের টাকা পয়সা, অর্থ, আভিজাত্য কোনো কিছুর অভাব নাই, সবই আছে, কিন্তু আমি এরপরে আর বিয়ে করি নাই। তো অনেকেই বলে এটা আমার আব্বার অভিশাপ, আমার আব্বা জীবনে কি পাপ করছে তার অভিশাপ নাকি আমি পেলাম, বা অনেকে অনেক ধরনের কথা বলে, কে কী বলে সেটা আমি বুঝি না। আর আমি এখনও একেবারে সুস্থ না, আমারও ব্রেন মাঝে মাঝে লস্ট হয়ে যায়,
যাই হোক, আমি আপনার গল্প শুনি, আপনার একটা ভক্ত। আমার পুষ্পর অনেক নিষেধ ছিল বলে অনেকগুলো কথা বলতে পারি না, তারপর যতটুকু পেরেছি আপনাকে বলেছি। যদি মনে করেন আপনি আমার গল্প রেকর্ড করবেন, করতে পারেন। বাস্তবতার জন্য আপনি আমার ফ্যামিলিতে এসে খবর নিতে পারেন, আমার ফুল অ্যাড্রেস আপনাকে লিখে পাঠালাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই গল্পগুলোর মাঝে সত্যের ভিতরে আমি একটা লোককে পাইছি, মানে ধরেন 100তে একটা লোকের সাথে হলে এই পরিটা বা জিনটা তার ভালো করে, কিন্তু 99% মানুষেরই ক্ষতি করে, এবং এমন ক্ষতি করে দিয়ে যায় যে মানুষটা জীবনে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না। মাহমুদের বাবা সরকারি কোন কর্মকর্তা আপনি শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। বাংলাদেশের হাতে গোনা কয়েকটা ভালো লোকের মাঝে, মানে দন্যার্থ সুখী লোকের মাঝে, ক্ষমতাধর লোকের মাঝে মাহমুদের বাবা একজন। অথচ ওই বাবার সন্তান হয়ে মামুন ভাই মারা গেল। মাহমুদও শেষ বয়সে এসে দাঁড়িয়েছে, উনিও যে কোনো সময় মারা যেতে পারে। তার বাবা রিটায়ার্ড হলো, টাকা পয়সা কোনো কিছুরই তাদের অভাব নাই, কিন্তু ঘরে 1 সেকেন্ডের জন্য সুখ, শান্তি আর ভালোবাসা নাই। সে ভালোবাসার কাঙ্গাল মাহমুদ ভাই তার গল্প আমাকে পাঠিয়েছে, এবং তিনি আমার খুব বড় একজন সাবস্ক্রাইবার। উনি আমার গল্প শোনে। মাহমুদ ভাইয়ের জন্য খুব কষ্ট হলো, এবং আল্লাহ এরকম ঘটনা আর কারো জীবনে না ঘটাক। আমি এই জন্যই আপনাদেরকে বারবার বলি, দেখেন একটু নামাজ পড়েন। আপনি যখন নামাজ পড়বেন, দিনে অন্তত 5 মিনিটের জন্য কোরআন তেলাওয়াত করবেন, এই জিনিসগুলো আপনার কাছে আসতে পারবে না। অনেকে এই জিনিসগুলোকে বিশ্বাস করে না, তাই বলে এই জিনিসগুলো এখন আমাদের সমাজে বেশি বেশি বিচরণ করতে শুরু করে। অনেকের সাথে থাকে, অনেকে এটা বিশ্বাসও করতে চায় না। তো এই জন্য বলবো একটু নামাজ কালাম পড়েন। এবং এখন তো উইন্টার আসতেছে, শীতকালে আপনার যদি ফজরের আগে ঘুম থেকে উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, এটার থেকেও বড় কিছু পৃথিবীতে আর হতে পারে না। সো এইটা আল্লাহর অনেক বড় একটা নেক আমল হবে। এবং আমি শুনেছিলাম আল্লাহর রাসূলও শীতের রাতে আল্লাহর কাছে বেশি ফরিয়াদ করতো, ওই সময়টাতে উনি বেশি আল্লাহর কাছে চাইতো, এবং অনেক অলি আউলিয়া তারাও শীতকালেই আল্লাহর কাছে বেশি উপাসনা করতো। তো যাই হোক, আমিও বলবো যে আপনারা একটু অন্তত নামাজ কালাম পড়েন, তাইলে হয়তো আল্লাহ এগুলো থেকে আপনাদেরকে বাঁচাবে বা রক্ষা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।